আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। প্রতি সপ্তাহে ন্যায় আজকে আবারও চলে এসেছি মেহেরপুর প্রতিদিন স্টুডিও এবং সংবাদ বিশ্লেষণের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের মানে আমার নিজের অনেকগুলো প্রশ্ন থাকে, অনেক জিজ্ঞাসা থাকে। আর সাংবাদিক দেখলে তো আমার প্রশ্ন করতে খুব ইচ্ছে করে। অনেকটা নেশা মতোই হয়ে গেছে। আবার প্রশ্ন করতে এসেছি। প্রশ্নগুলো করব। আজকে আমার অতিথি হিসেবে আসছেন মাহবুব চান্দু, ব্যবস্থাপনা সম্পাদক মেহেরপুর প্রতিদিন। বিশেষ কিছু টপিক থাকার কারণে আমি আজকে আমার অতিথি এইভাবেই সিলেক্ট করেছি। মাহবুব চান্দু ভাই, আপনার প্রোগ্রামে আপনাকে স্বাগত। ধন্যবাদ আমার প্রোগ্রামে আমাকে স্বাগত জানানোর জন্য। আচ্ছা, আমাদের টপিক ছিল যেটা, সেটা হচ্ছে যে ইরান ইসরায়েলের 12 দিনের যে যুদ্ধটা হলো, এই যুদ্ধে আমি একটা পরিসংখ্যান, ক্ষয়ক্ষতির পরিসংখ্যান একটা নিয়ে এসেছিলাম। এটা আমি আর দর্শকদের আমি জানাতে চাচ্ছি। এটা হচ্ছে যে সরকারিভাবে যেটা বলা হচ্ছে, ইরানে 610 জন নিহত হয়েছেন এবং বেসরকারিভাবে একটা এনজিও এটা জরিপ চালাইছেন, সেটা হচ্ছে যে 974 জন নিহত হয়েছেন। অপরপক্ষে ইসরায়েলে 29 জন নিহত হয়েছেন। মানে ইরানের আহত হয়েছেন হচ্ছে 3458 জন এবং বেসরকারি ভাবে হচ্ছে 4746 জন। আহ, অপরদিকে ইসরায়েলে আহত হয়েছেন 3238 জন। ইরানের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বলতে পরমাণু ও সামরিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইসরায়েলের সম্মিলিত ক্ষতি হয়েছে 4 থেকে 6 বিলিয়ন ডলার। সম্ভাব্য মানে যুদ্ধ যুদ্ধের যে খরচগুলো আছে, তারপরে তাদের বাড়িঘর ভেঙে গেছে, বাড়িঘর প্রায় 26,500 মতো বাড়িঘর ভেঙে গেছে। তারা ক্ষতিপূরণ চেয়েছে সরকারের কাছে। এটা নিয়ে একটা রিপোর্ট ছিল। আচ্ছা, এটা ইসরায়েলের সম্ভাব্য যে ক্ষয়ক্ষতি, সেটা হচ্ছে 12 থেকে 20 বিলিয়ন ডলার হইতে পারে। আহ চান্দু ভাই, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা যারা দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। দেখেন, ইরান ইরাক যুদ্ধের কথা আমরা জানি। একটা সময়ে কুয়েত দখলকে কেন্দ্র করে ইরাকের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের কথা জানি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সময় আমরা সিরিয়ার যুদ্ধের কথা জানি, লেবানন প্যালেস্টাইন যুদ্ধের কথা জানি। হুম, এবং এই সমস্ত যুদ্ধগুলো আসলে আমার যেটা ধারণা, হুম, আমি কোনো বিশেষজ্ঞ মানুষ না, কিন্তু আমার যেটা ধারণা, আমরা যে দেশে বসবাস করছি এই দেশের মানুষ কিভাবে দেখছে। জি, এই দেশের মানুষ আহ, তার স্বভাব সুলভ হুম, ভাবনা থেকে হুম, একজন মুসলিম হিসাবে অবশ্যই ইরান ইরাক যুদ্ধের সময়তেও আমরা দেখেছি, জি, জি, মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরাকে আক্রমণ করলো তখনও দেখেছি যে মুসলিম রাষ্ট্র হিসেবে সঙ্গত কারণে ইরাকের হুম, পক্ষে সমর্থন ছিল। হুম, এবং সাদ্দাম হোসেনের সক্ষমতা যতটা না ছিল তার চেয়ে অনেক বেশি আমাদের মতো দেশের মিডিয়াগুলা হুম, হুম, এবং মানুষ হুম, সেই সক্ষমতাটা একটা অন্য চূড়ায় নিয়ে গেছিল, যে ইরাকের সাথে পারার কোনো ধরনের কোনো সম্ভাবনাই নেই। তার কারণ এখানে পৃথিবীর আহ, সবচেয়ে শক্তিশালী দ্বিতীয় বাহিনী বলা হয় রিপাবলিকান গার্ড। হুম, হ্যাঁ, এই ধরনের কথা আমরা শুনেছি, কিন্তু আমরা প্রকারান্তরে দেখলাম কি যে ইরাকটাকে সত্যিকার অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র হুম, শেষ করে দিল। চেষ্টা করে। এবং এমন একটা বিষয় নিয়ে যুদ্ধ করেছিল, হুম, আহ, সেই তার সত্যতাও পরবর্তীতে পাওয়া গেল না। না, না, অথচ একটা দেশের একটা রাষ্ট্রনায়ক হুম, সে যেভাবে অন্তত ইরাকের ওই অবস্থায় হুম, পর্যন্ত আসতে সাদ্দাম হোসেনের যে আসলে হুম, অবদান, হুম, সেটাকে তো অস্বীকার করা হুম, যায় না। আর আপনি কেন একটা অন্যায়ভাবে একটা দেশের প্রতি যুদ্ধ চাপিয়ে দেবেন, যুদ্ধ করবেন? এখানে আপনি আপনার অস্ত্র বিক্রি করবেন, আপনার সাম্রাজ্যবাদী মানসিকতা নিয়ে বিষয়টাকে দেখবেন, আর সেখানে সাধারণ মানুষ হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করবে, হুম, যেটা প্যালেস্টাইনে চলছে। হুম। প্যালেস্টাইনে পর্যন্ত 56,000 প্লাস, প্রায় সাতান্ন ছাপ্পান্ন হাজার হাজার গতকালকে রিপোর্ট পর্যন্ত, গতকালকেই আপনার হচ্ছে 82 জন মারা গেছে। এইটা টোটালটা যোগ করে 56,400, এটা সরকারি ভাবে, তাহলে বেসরকারি ভাবে আর। আরো আছে, তাই না? এর দায় কার দায় আসলে? 56,400 মানুষকে আপনি মেরে ফেললেন। হুম, এরপরেও আমাদেরকে আলোচনা করতে হবে বিশ্ব মানবতা নিয়ে, বিশ্ব বিবেক নিয়ে, জি, জি। তাই আমার না? ওইগুলো নিয়ে প্রশ্ন আছে, আমি আসতেছি। তো এখানে আমি হচ্ছে যে, শেষ করি হ্যাঁ, এই হ্যাঁ, জি, ইরানের জি, এই জি, বিষয়টা। আমি জি, খুব বেশি, আপনি যে পরিসংখ্যান হুম, দিচ্ছেন এখানে হুম, বিভিন্ন মিডিয়া বিভিন্ন জি, ধরনের পরিসংখ্যান দিচ্ছে, জি, সর্বোপরি যুদ্ধটা বন্ধ হয়েছে, এইটা একটা ভালো দিক। হুম,
যুদ্ধটা বন্ধ হচ্ছে। তার কারণ এই যুদ্ধ চললে আমাদের মতো দেশগুলো আক্রান্ত হবে। মধ্যপ্রাচ্যে যে সমস্ত আমাদের যে পরিমাণ কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্যে হুম, যতগুলো বাঙালি আছে, বাংলাদেশি আছে, এটা তো ঠিক যে তাদের উপরে হুম, ইয়ে হবে, আক্রান্ত হবে তারা, অবশ্যই তাই না? অবশ্যই আক্রান্ত হবে। এ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং হবে। হচ্ছেও এখন তো, হচ্ছেও লেবানন তাই। থেকে তো অনেককে ঘুরে নিয়ে আসা হলো, ইয়ে থেকে, মানে ইভেন কি আমাদের ইরান থেকেও তো অনেককে ঘুরে জি, আসতে হচ্ছে। শুধু তাই না, যুদ্ধ-বিধ্বস্ত আপনি দেখেন, আপনি ওই ইয়েতেও আ ইসরায়েলের পশ্চিম দিকেই অবস্থিত সাইপ্রাস। জি সেখানে প্রচুর ইসরায়েলি চলে যাচ্ছে। জি জি, আমার আমার রিপোর্টে আছে কি কি হচ্ছে ওটা জি, নিয়ে আমি প্রশ্ন করব, অনেকগুলো প্রশ্ন আছে আপনার জন্য। এখানে হচ্ছে যে ইরান বলতেছে যে তারা জয়লাভ করেছে, হুম, যুক্তরাষ্ট্র বলছে তারা জয়লাভ করেছে, হুম, ইসরায়েল বলতেছে তারা জয়লাভ করেছে। হুম। আসলে কারা জয়লাভ করেছে, নাকি আমরা আমরা হেরে গেছি, ওরা তিনজন জিতেছে? জয়লাভ করেছে আমরা যারা যুদ্ধ বিরোধী মানুষ, আমরা জয়লাভ করেছি যে যুদ্ধটা বন্ধ হয়েছে। জি। এখন যেহেতু দুইটা পক্ষ ছিল, হুম, দুই পক্ষই বলছে যে আমরা জয়লাভ করেছি। হুম, কারণ সেক্ষেত্রে যদি আপনি ওইভাবে হিসাব করেন, হুম, এই যুদ্ধটা কিন্তু ইরান আগে আক্রমণ করেনি। না, ইরানকে বাধ্য করা হয়েছে। ইরান কিন্তু রিটেলাইট করেছে। সে হুম, আক্রমণের বিপরীতে পাল্টা আক্রমণটা করেছে। হ্যাঁ, ঠিক তেমনি ইরান কিন্তু একবারও যুদ্ধবিরতির কথা বলেনি। ইরান বলেনি। না, ইরানের পক্ষ থেকে কোনো রকম ইরানের কথা পক্ষ আসেনি, থেকে জি। যুদ্ধবিরতির কথা না, বলা হয়নি। আসেনি। তাহলে যারা যুদ্ধবিরতির কথা বললো তারা যদি মনে করে যে যুদ্ধবিরতির কথা বলার পরও তারা উইন করেছে, তাহলে উইন করেছে। জি। কিন্তু সাধারণ মানুষের কাছে যে পারসেপশন হুম, হুম, যে ইরান আসলে যুদ্ধটা চায়ওনি, হুম, যুদ্ধটা তাকে বাধ্য করেছে হুম, এবং এবং এই থামাতেও যুদ্ধবিরতি চাইনি। থামাতেও চায়নি। হুম, সে তাকে একটা পর্যায়ে একটা এই আবেদনে সে সাড়া দিয়েছে, দিয়ে যুদ্ধটা বন্ধ হয়েছে। এই জন্য আমি বলছি যে আমরা যারা যুদ্ধের বিরোধিতা করি, হুম, বিরোধী ছিলাম, হুম, আমরা জয়লাভ করেছি। আচ্ছা আচ্ছা। হুম, আহ, এখানে বলা হচ্ছে যে অনেক ইসরায়েলি ইসরায়েলি নাগরিক, তাদের তো প্রায় 26,500 মতো ঘরবাড়ি ভেঙে গেছে। আহ, যদিও ওই তথ্য একটু ভুল আছে, মানে ভুল আছে বলতে আমার কিরকম মনে হয় যে এই যে আমেরিকার সাথে ইসরায়েলের যে চুক্তিটা আছে, যে যত ক্ষয়ক্ষতি হয় সব কিন্তু আমেরিকা ক্ষতিপূরণ হিসেবে দিয়ে দেয়, সম্ভবত ওরা বাড়ায় বাড়ায় দেখাচ্ছে যে যাতে কিনা ক্ষতিপূরণ বেশি পাওয়া যায়। আচ্ছা, তারপরেও যেটা বলা হচ্ছে যে অনেক ইসরায়েলি মার্কিন মানে ইসরায়েল নাগরিক আপনার ইউরোপের দিকে পাড়ি জমাচ্ছে, বিশেষ করে সাইপ্রাস এবং পোল্যান্ডে পাড়ি জমাচ্ছে। হুম, এমনকি সাইপ্রাসের যে সরকার আছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা যদি জমি বিক্রি করেন তাহলে অবশ্যই নাগরিকত্ব দেখে এবং সব বিচার বিশ্লেষণ করে বিক্রি করেন। কারণ সাইপ্রাসের সরকারও একটু ইয়ে পাচ্ছে, ভয় পাচ্ছে এরকম যে আবার যদি ইসরায়েলিরা বা ইহুদিরা সব চলে আসে ওদের ওখানে, ওরাও পরাধীন হয়ে যেতে পারে, ওরাও আরেকটা প্যালেস্টাইন নিয়ে হতে পারে। তো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সাইপ্রাস দেখেন ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ, কিন্তু জি, ইউরোপ মহাদেশের একটা দেশ, সে শুধু না, হুম, ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য। এখন ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য এবং সাইপ্রাসের অর্থনীতি বেশ মজবুত। হুম, তাহলে আলটিমেট সে একটা সুস্থ চিন্তার দেশ, সুস্থ দেশ, তাই না? সেই ক্ষেত্রে ইউরোপিয়ানরা কিন্তু অমনি, হুম, আপনি খুব বেশি যুদ্ধ বিগ্রহের মধ্যে থাকা দেশ না কিন্তু সাইপ্রাস, বা আমরা যদি নর্ডিক কান্ট্রি গুলার কথা বলি, তারাও কিন্তু খুবই একটা নিরিবিলি দেশ বলা হুম, যায় হুম, হুম। সেই অর্থে। এবং না, সেক্ষেত্রে আমি তো ফ্রান্সকে ছাড়বো না, কারণ না, হচ্ছে যে আপনি, আমি ফ্রান্স এই জন্যই এইবার বলছি। প্রথমবার বলছে হুম, যে তারা সরাসরি এই মানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র সামগ্রী আরো যা যা লাগে সেগুলো ফ্রান্স নিজে জি, জি, দিছে। জি। ফ্রান্সের তো সেই ক্ষেত্রে ফ্রান্সের কলোনি, স্প্যানিশদের কলোনি, জি জি ব্রিটিশদের কলোনি, এই জি ইতিহাস তো আছেই। জি। কিন্তু কম্পারেটিভলি অন্যান্য দেশ, আপনার হুম, পোল্যান্ডের কথা বলছেন, পোল্যান্ডে হুম, যাচ্ছে, পোল্যান্ডের চেয়ে অনেক শক্তিশালী দেশ, মানে অর্থনৈতিক শক্তিশালী দেশ সাইপ্রাস। জি জি। ঠিক আছে? তো এখন এ কারণে ভয় পাচ্ছে যে ওরা যদি ওখানে গিয়ে, যেহেতু ইহুদি রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র এখনো পর্যন্ত গড়ে ওঠেনি, হুম, হুম, তাই না? হুম, ইসরায়েলকে চেষ্টা করা হচ্ছে সেই জায়গাটাই রাখা, এটা কনফার্ম করার জন্য। হুম, এখন যদি ইহুদিরা ওখানে চলে যায়, হুম। তাহলে ভবিষ্যতে তার রাষ্ট্রটা আক্রান্ত হবে। আক্রান্ত হবে, এই ওই আক্রান্ত আবার ওই, ফিলিস্তিনের মতো একটা যার ঘটনা কারণে ঘটতে হয়তো পারে। গভর্নমেন্ট বলছে হুম, হুম, যে আপনারা ইয়ে করবেন, জমি যেখানে বিক্রি করবেন হুম, তার মূল পরিচয়টা হুম, ইনশিওর করতে হবে। গভর্নমেন্টের একটা ইয়ে, যেন এই ধরনের কারা কেউ এসে এখানে স্থায়ী আবাসন করতে না না পারে, পারে। না পারে, সেই ভাবনা থেকে ইয়ে করতে পারে। এটা এক একটা রাষ্ট্রের এক এক ধরনের
স্ট্র্যাটেজি আছে। আমরা যেমন পুশ ইন পুশ ব্যাকের আমরাও তো ইয়েতে পড়ি আর কি, ইয়েতে তাই পড়ে না? আছি, হ্যাঁ এদিকে হ্যাঁ। পড়ে আছি। আচ্ছা, আরেকটা রিপোর্টে আমি চলে যাব যে জি। এই এই রিপোর্টে বলা হচ্ছে এরকম যে 2001 সাল থেকে এখন পর্যন্ত মার্কিন মার্কিন যে যতগুলো যুদ্ধ করেছে তারা, তাতে হচ্ছে 47 লক্ষ লোক মারা গেছে। হুম। একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে ওয়াটসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স, মানে ওটাকে ওয়াটসন ইনস্টিটিউট বলা হয়। তাদের ইয়েতে তারা একটা রিসার্চ করেছে, রিসার্চে দেখা যাচ্ছে যে 9,40,000 মানুষ মারা গেছে সরাসরি সামরিক যুদ্ধে, এবং বাকিরা মারা গেছে যুদ্ধের পরোক্ষ যে প্রতিক্রিয়াগুলো থাকে, পরোক্ষ প্রভাবে মারা গেছে হচ্ছে টোটাল 47 লাখ মানুষ। সব থেকে বেশি প্রাণহানি হয়েছে ইরাকে, যেটা আপনি বলতেছিলেন। 2003 সাল থেকে 2021 সালের যুদ্ধে প্রাণহানি হয়েছে 3,15,000 মানুষের। আফগানিস্তানের আফগান পরবর্তীতে দ্বিতীয়টা হচ্ছে আফগানিস্তানে 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত যুদ্ধে প্রাণহানি হয়েছে 2,43,000 মানুষের। এরপর হচ্ছে সিরিয়াতে 2014 সাল থেকে 2021 সালের মধ্যে প্রাণহানি হয়েছে 2,69,000। ইয়েমেনে 2002 সাল থেকে 2021 সালের মধ্যে যুদ্ধে প্রাণহানি হয়েছে 1,12,000 মানুষের। এছাড়া এই যুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র যারা আছে তাদের ভিতরে প্রাণহানি হয়েছে 30,000-এর মতো মানুষ। কিভাবে দেখছেন আসলে এতগুলো মানুষ? যুদ্ধের প্রাণহানি আপনি যে পরিসংখ্যান দিলেন, সেই পরিসংখ্যান তো আমরা গণমাধ্যমের যে কোনো মিডিয়া থেকে পাই, জি তাদের জি। ইয়েতে এই ধরনের ইয়েগুলো। কিন্তু প্রাণহানি তো আসলে সৈনিকদের যেমন প্রাণহানি হচ্ছে, তার চেয়ে অনেক বেশি প্রাণহানি তো হচ্ছে মূলত সাধারণ মানুষের। সাধারণ মানুষের যারা কিছু জানেই এখন না। যুদ্ধের প্রাণহানি তো আসলে আহ, অনিবার্য একটা পরিণতি। সেই অনিবার্য পরিণতি, যুদ্ধ বাধাবেন অথচ প্রাণহানি হবে না, এটা তো আর চাওয়া হতে পারে না। হুম, এবং যুদ্ধের যে আসলে রীতি, হুম, যুদ্ধের যে আসলে আইন, হুম, সেই আইন বলে না, যুদ্ধের আইন মেনে নিয়েই জেনেভা কনভেনশন কর্তৃক যে আইনগুলো, সেই আইন মেনে নিয়েই আহ, যুদ্ধ কিন্তু পরিচালিত হয় মানে এখন। যখন রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে হলো তখন হুম, দেখলাম যে ইউক্রেন থেকে তো প্রায় 22-23 লাখ মানুষকে সরাই নেওয়া হলো, যে হুম, যুদ্ধ শুরু হচ্ছে, এখন তোমরা সরে যাও। রাইট। সেটা কি আসলে ফিলিস্তিনিদের পক্ষে সম্ভব হয়েছে? না। ওইটা এখান থেকে ফিলিস্তিনি যে ওদের যে ভৌগোলিক হুম, অবস্থান, হুম, একটা জায়গা থেকে আর একটা জায়গায়, হুম, সেখানে আক্রমণ হচ্ছে, আবার আর একটা জায়গায় যাচ্ছে, সেখানে আক্রমণ হচ্ছে, হসপিটাল থেকে শুরু করে আশ্রয় কেন্দ্র, হুম, কোনো জায়গা। আপনি কেন ইমাজিন দিস যে 56-57 হাজার মানুষ মারা যাচ্ছে 1 থেকে 1.5 বছরের মধ্যে, জি জি। এটা কি ভাবা যায়? তাহলে যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, হুম, হুম, আমরাও যে দেশে দাঁড়িয়ে কথা বলছি, আমারও 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা অর্জিত হয়েছে। হুম, 2 লক্ষ মা বোনের হুম। সম্ভ্রমহানির মধ্যে দিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে। আমার আমার কাছে মনে আলটিমেট হয়েছে যুদ্ধ কিরকম, বিগ্রহ হ্যাঁ হ্যাঁ, মানেই কিন্তু এই প্রাণহানি, হুম, অর্থনৈতিক ক্ষতি। আপনার রাষ্ট্রের জিডিপি কমে যাবে, আপনি যে অস্ত্রগুলো ব্যবহার করছেন সেই অস্ত্র তো আবার কিনবেন, হুম, হুম, হুম। তাই না? না, আমার কাছে যেটা মনে হয়েছে যে হেডমাস্টার যদি মারে তখন সবাইকেই মারে, হুম। আর বাকিরা যারা যে এই সহকারী শিক্ষক আছে বা যারা আছে তারা যুদ্ধ করলে কিন্তু আগেই মানুষ সরাই দেয়, সরাই দিয়ে যেন এটা তো প্রাণহানি তাদের কম হয়, সক্ষমতা। কিন্তু হেডমাস্টার কেন জানি হুম। এটা এটা করতে চায় না। এটা তো তাদের সক্ষমতা। আপনি কতটা সক্ষমতা অর্জন করেছেন আপনার দেশ নিয়ে। হুম, ধরেন বাইরের রাষ্ট্র যদি আপনাকে আমাকে যদি আক্রমণ করে, হুম, বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতা কতটুকু, কতটুকু সময় আপনি টিকতে পারবেন, জি, তার উপরে হচ্ছে একটা জনবহুল দেশ। হুম, কোথায় যাব আমরা? আমরা ভূমিকম্পকে ভয় পাই। হুম, যে ঢাকাতে যদি সত্যিকার অর্থে মাত্র 5-6 রিক্টার স্কেলে যদি আসলে হুম, ভূমিকম্প হয়, হুম। এইটাকে ম্যানেজ করার সক্ষমতা বাংলাদেশের নাই। না, ওটা তো দুর্যোগ, দুর্যোগটা হচ্ছে যে ওর খুব একটা সময় দেয় না, কিন্তু একটা হুম। যুদ্ধ হইতে মনে করেন বাংলাদেশের যুদ্ধ হইতে তো না, 9 আমি মাস হয়েছে। সক্ষমতার কথা বলছি। তখন কি হয়েছে যে আমাদের তো অনেকেই আমাদের ইন্ডিয়াতে চলে গেছিল, হুম। ইন্ডিয়ায় গিয়ে ইয়ে করেছিল, শরণার্থী যেটাকে আমরা বলতেছি। তো মানে কেন জানি ইরাক মানে আমেরিকা বা এরা আক্রমণ চালালে কেন জানি মানুষ মনে করা হয় না। না, এটা তো করে না, কখনোই করে না তারা। সাম্রাজ্যবাদী মানসিকতার, তাদেরকে আসলে এইটা এক ধরনের সাম্রাজ্যবাদ বলে একটা গালি, এটাকে গালি হিসাবেই ব্যবহার করা আচ্ছা, হয়। আরো কিছু হ্যাঁ। আমি তথ্য দিতে চাচ্ছি হুম, দর্শকদের।
সেটা হচ্ছে যে এই 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমেরিকা যতগুলো সামরিক ইয়েগুলো চালাইছে তাদের খরচগুলো আমি দেখতেছিলাম। এটাও দিয়েছে আসলে হচ্ছে ওয়াটসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স এর ওই তথ্যই দেওয়া আছে। আপনারা চাইলে ওয়াটসনের ওয়েবসাইটে আপনারা যেতে পারেন, ওখান থেকেও দেখতে পারেন। উইকিপিডিয়াতেও বেশ কিছু তথ্য আছে, আপনি সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন তথ্যগুলো। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে $9 ট্রিলিয়ন, হুম, মানে হচ্ছে 8 লক্ষ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় হয়েছে যুদ্ধকালীন সময়ে। ব্যয় হয়েছে 5.4 ট্রিলিয়ন ডলার, এবং যুদ্ধের পরে সৈনিক ও মিত্রদের পিছনে ব্যয় হয়েছে সেটা মানে বাদ বাকিটা ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলোর আনুমানিক খরচ ট্রিলিয়নে দেখানো হয়েছে এরকম যে আফগানিস্তান যুদ্ধে $2.3 ট্রিলিয়ন খরচ হয়েছে। তারপরে হচ্ছে ইরাক যুদ্ধে $2 ট্রিলিয়ন খরচ হয়েছে। সিরিয়া ও অন্যান্য যে দেশগুলোতে যুদ্ধ করা হয়েছে সেগুলোতে 1.7 বা $1.7 ট্রিলিয়ন মানে ডলার খরচ হয়েছে বা ব্যয় হয়েছে। আচ্ছা, বিষয়টাকে কিভাবে দেখছেন? এখন ওই তো বললাম যে যুদ্ধের খরচ তো হবেই। যারা এই খরচ করে যুদ্ধটা করলো, হুম হুম যে শক্তিগুলা, হুম সেই শক্তিগুলো তো এর হার জিত আছে একটা সময় পর্যন্ত, যুদ্ধ বিরতি আছে, যুদ্ধ বন্ধ আছে। হুম, তো সবকিছু মিলিয়ে তাদের এই যুদ্ধবাজ দেশ আমরা বলছি, জি জি। এটার কারণ কি? এটা হচ্ছে তাদের এই যুদ্ধ বাঁধিয়ে রাখাটা হচ্ছে অস্ত্র বিক্রির একটা অন্যতম একটা হুম হুম হুম। ব্যবসা, আবার শক্তি প্রদর্শনও তো করতে শক্তি পারছে তারা। প্রদর্শনের। তারা মানে এখন সবাইকে ভয় দেখাতে পারছে। অবশ্যই হুম আপনি আমাদের সামাজিক ভাবেও যদি এটাকে দেখেন, যে যারা আসলে অর্থবিত্তের মানুষ, হুম তারা কিন্তু পেশি শক্তির একটা প্রভাব কিন্তু তারা দেখাতে চায় হুম হুম সবসময়ের জন্য, হুম হুম যার কারণে তাদেরকে মানুষ ভয় পায়, হুম শ্রদ্ধা করে না, সম্মান করে না, ভয় হুম পায়। হুম। তো ঠিক তেমনি রাষ্ট্র ব্যবস্থা তো এরকম, কিন্তু যারা আসলে ইউরোপের দিকে নজর দেন। ইউরোপ দেখেন, তারা কিন্তু প্রভাব দেখাচ্ছে না। না প্রভাব দেখাচ্ছে না, দেখানোর প্রয়োজন হচ্ছে না। দেখাচ্ছে না, শক্তি প্রদর্শনের প্রয়োজন হচ্ছে না। না। এখন তারা কিন্তু আমাদেরকে দেখাই দিচ্ছে যে কিভাবে শান্তিতে থাকা যায়। কিন্তু তারা এখন মনে করছে ওই সাম্রাজ্যবাদী শক্তির যে আস্ফালন, হুম হুম ইউরোপের অনেক কান্ট্রি এখন তা যাদের আসলে ইয়ে নেই, নিজস্ব কোনো বাহিনী নেই, হুম তারা কিন্তু এখন এদিকে নজর দেওয়ার চেষ্টা করছে যে হুম না, এভাবে হবে না। হুম হুম এখন এই যে আমরা একটা পিসফুল লাইফ লিড করার জন্য আমরা যে ভাবনা ইয়ে করছি, সেভাবে এটা হবে না। অনেক দেশই আবার নতুন করে, আমি যেমন এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলাই এখন ভাবছে যে আসলে একটু তাদের বাহিনী দরকার তাদের। সমরস্ত্র, তাদের সমর শক্তি, এইগুলা বাড়ানোর জন্য তারা তৎপর হচ্ছে না, তাদের। এটা এটা কি হয়েছে যে মানে আমেরিকা বলেন বা ইসরায়েল বলেন, এরা তো খুব সুন্দর ন্যারেটিভ বানাইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ন্যারেটিভ বানানোর জন্য ওরা বস। একদম। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে ওরা বেশ কিছু ন্যারেটিভ বানায় রাখছে এরকম যে রাশিয়া যদি শক্তিশালী হয় তাহলে ইউরোপ দখল করে নিবে বা হুম, এশিয়া দখল করে নিবে, হুম। এইরকম ন্যারেটিভের জন্যই কিন্তু তারা হয়তো শক্তি প্রদর্শন হ্যাঁ, করতে বা পারে। শক্তি তো বাড়ানোর চিন্তা রাশিয়াও করছে। তার একটা শক্তি, জি, রাশিয়াও সাম্রাজ্যবাদী রাশিয়াও শক্তি, তাই না? সাম্রাজ্যবাদী এখন শক্তি। এখানে চেক অ্যান্ড ব্যালেন্স যদি আপনি দেখেন, রাশিয়ার যে পরাশক্তি হিসাবে তার হুম যে রেকর্ড অফ পাস্ট, হুম অতীতের যে দলিল, হুম সেই দলিল অনুযায়ী দেখা যায় যে তার এই সাম্রাজ্যবাদী মানসিকতাটা অনেকটা লিবারাল ছিল। বিশেষ করে আমরা তৃতীয় বিশ্বের যে অর্থনীতির ভাষায় যে উন্নয়নশীল দেশগুলা, সেই উন্নয়নশীল দেশগুলা ওই রেজিমে ছিল, রাশিয়ার রেজিমে ছিল, হুম সোভিয়েত রাশিয়ার রেজিমে হুম, ছিল। জি জি। ঠিক আছে? হুম কিন্তু উগ্রবাদ, উগ্র জাতীয়তাবাদ, হুম উগ্র ধর্মীয়বাদ, হুম এইগুলাকে পুঁজি করেই কিন্তু এই শক্তিটাকে, রাশিয়ার মতো একটা সোশ্যাল ডেমোক্রেটিক একটা অবস্থাকে হুম পরাস্ত করার জন্য হুম মার্কিন সাম্রাজ্যবাদ এদের কাছে সবসময় সেই আগ্রাসী ইয়েগুলাই, নেশনগুলাই বা হুম রাষ্ট্রগুলাই কিন্তু তার পক্ষে ছিল। হুম আপনি দেখেন, আমি যদি বলি যে অবশ্যই আমার পাকিস্তানের সাথে আমরা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। লিপ্ত ছিলাম, তাই জি নয় কি? জি। আমরা পাকিস্তান রাষ্ট্রটাকে কি সত্যিকার অর্থে এখনো পর্যন্ত একটা আইডিয়াল স্টেট তো নাই, হুম, একটা রাষ্ট্র হিসেবেই কি আসলে পাকিস্তান কি গড়ে উঠতে পেরেছে? না। যতটা আমরা এই স্বাধীনতার 54 বছরে হুম আমরা যতটা গণতন্ত্রহীনতাই বলি, যাই বলি, দুর্বৃত্তায়ন, দুর্নীতি, হুম স্বৈরাচারী, রাহাজানি, কালোবাজারি, যা কিছু হুম আপনার নেগেটিভ আছে, হুম এইগুলোর মধ্যে দিয়েও কিন্তু মূলত বাংলাদেশ নামক রাষ্ট্রটা কিন্তু এখন একটা রাষ্ট্র হিসেবে হুম। তার যতখানি অস্তিত্ব আছে, আমি মনে করি না পাকিস্তানের সেই পাকিস্তানের অস্তিত্ব অতটা আছে আছে। না। না, এখানে দেখেন, আমি এই জিনিসটা নিয়ে ভাবতেছিলাম যে এখানে বাংলাদেশ আছে, এখানে পাকিস্তান আছে, এখানে ভারত আছে, এই হুম, টোটালটা মিলেই তো আমরা ভারতবর্ষ। জি, ভারতবর্ষ। তো সেক্ষেত্রে হলো যে মানে ভারতবর্ষে
আহ, বেশ শক্তিশালী একটা গণতন্ত্র কিন্তু ফিরে এসেছে। রাইট। কিন্তু কেন জানি বাংলাদেশে আসতে মানে আসছে না, আসতে দেওয়া হচ্ছে না, আসছে বা আসছে না, আসছে 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 না। না, এরকম একটা ব্যাপার। আর পাকিস্তানে তো নাই। পাকিস্তানে তো নাই। নাই। ওখানে তো সামরিক শাসনই বেশি একদম বেশিক্ষণ তাই। পর্যন্ত থেকেছে। একদম তাই। তাহলে হচ্ছে যে এরা মুসলিম, এরা হিন্দু, এইভাবে কি বেরোয় গেছে প্যারামিটার থেকে? এই ধরনের ধর্মীয় যেখানে শুনেন, যেখানে উম, ধর্মের কালচারটা বেশি, হুম, ধর্মীয় চর্চাটা বেশি, হুম, আপনি সেখানে দেখবেন যে এক ধর্ম আর এক ধর্মের প্রতিপক্ষ হয়ে যায়। হয়ে যায়। ঠিক আছে। জি। আবার ঠিক উদাহরণ হিসাবে যেখানে ধর্মের বাড়াবাড়ি নাই, হুম, সেখানে আপনি দেখবেন যে সাদা চামড়া কালো চামড়া, হুম, 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 বর্ণবাদের হুম, আধিক্যতা আছে। হুম, ঠিক আছে। তো অনেক সময় এরকম মনে হয় যে মানুষ তাহলে কি আসলে এক ধরনের জন্মগতভাবেই প্রতিপক্ষ হয়ে জন্ম নেয় কিনা, হুম, যে মনে হয় যেন কেউ না কেউ প্রতিপক্ষ বেছে নিচ্ছেই। হুম, হুম, ঠিক আছে। হুম, ধর্মের বাড়াবাড়ি যেখানে, সেখানে এক ধর্ম আর এক ধর্ম, হুম, যেখানে ধর্মের আধিক্য নাই, বাড়াবাড়ি নেই, সেখানে বর্ণবাদ। হুম, হুম, তো এই অবস্থার মধ্যে আমাদের এই উপমহাদেশে ধর্মের এই যে এক ধর্ম, আপনি না হলে চিন্তা করেন না যেখানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি হলো, জি, তাই নাকি? হুম, তো সেখানে তো আসলে আপনি কি বলবেন যে এই ধর্মরাষ্ট্র আর কি, হুম, 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 হিন্দুস্থান আর পাকিস্তান, পাকিস্তান। তাই না? জি। তো এইটা আপনি একজন সভ্য লিবারাল মানুষ হিসাবে আপনি কি আসলে এটা মেনে নিতে পারেন যে আপনি কি একটা বাগানে শুধুমাত্র গোলাপ ফুল থাকবে, শুধুমাত্র গাঁদা ফুল থাকবে, হুম, সেটা কি বাগান বলা যাবে? না, না। সব তাই ধরনের নাকি? জিনিস থাকবে, সব সব সবকিছু ধরনের থাকতে ফুল হবে, তাই থাকবে। নাকি? একটা রাষ্ট্র ব্যবস্থা, আপনি যদি আপনার চিন্তার স্বাধীনতা না থাকে, হুম, হুম, তা হুম, আপনার সেটা কিসের রাষ্ট্র হয়ে গড়ে উঠলো, তাই না? হুম, সেখানে তো জনগণ, হুম, তাই না? আমরা তো ইদানিং কালে দেখছি যে এক ধরনের ধর্মীয় ভাবে একটা জাতীয়তা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, মুসলিম একটা জাতীয়তা, হুম, তাই না? হুম, কিন্তু জাতীয়তা কি আসলে এভাবে হয়? জাতীয়তা তো আসলে একটা নৃতাত্ত্বিক ভাবেই জাতি, জি, তাই জি। নাকি? আমাদের এই না, আমরা উপমহাদেশ। তো কাউকে চাপাই দিতে পারি না। আমরা গণতন্ত্র, যেটা আমি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যে যে যার মতো করে, মানে যে যার যেটা পছন্দ সে সেভাবে কিনবে। রাইট। আপনি যেটা বলছেন, বাগানে বাগানে ফুল আছে, লাল ফুল আছে, হলুদ ফুল আছে, কমলা ফুল আছে। যার যেটা পছন্দ হবে সে সেটা নিবে, সে সেটাকে শুধু তাই না, আপনার গ্র্যাব করবে। ধর্মীয় ভাবেও যদি আপনাকে বলি, আমরা জি। মুসলিমরা হুম, এই ইসলাম ধর্মটা কতটা গোষ্ঠীর মধ্যে বিভক্তি আপনি চিন্তা করেন তো। হুম, আপনি সবাইকে এক জায়গায় করেন যিনি। না, এটা সম্ভব না। আচ্ছা, আমরা আমরা পরেরটা চলে যাই। পরে অনেকগুলো কোশ্চিন আছে, আপনাকে বলেন। অনেকগুলো কোশ্চিন করার। জি। সেটা হচ্ছে যে মার্শাল আর্টে গর্বিত, মানে আমাদের কি বলে, মেহেরপুরের মেহেরপুরের মঞ্জুর ছেলে, আলমের, হ্যাঁ। হ্যাঁ, মঞ্জুর আলম। মঞ্জুর আলমের জি। যে টাইটেল বেল্ট জয় করেছে, এটা মেহেরপুর নিউজের একটা নিউজ এসেছে, ইয়াতে জুন 28-এ। এটাকে কিভাবে দেখছেন এটা আসলে আপনি? মঞ্জুর আলমকে প্রথমে আমাদের এই অনুষ্ঠান থেকে আসলে তাকে অভিনন্দন জানাতে হয়। আমরা গর্ববোধ করছি মঞ্জুর আলমকে নিয়ে। বাংলাদেশের নাগরিক। আর একবার গর্ববোধ করছি মঞ্জুর আলম মেহেরপুরের বাসিন্দা। হুম, মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের হুম, বাসিন্দা হচ্ছে, মানুষ হচ্ছে এই মঞ্জুর আলম। দেখেন, এই মঞ্জুর আলমের যে অর্জন, আমরা মঞ্জুর আলমকে চিনছি তার অর্জনের পরে। হুম, আমরা একইভাবে চিনেছিলাম শাহ আলমকে। এই দক্ষিণ এশিয়ায় দ্রুত মানব হিসেবে শাহ আলম, তার বাড়িও গাংনী, সাহেবনগর গ্রামের শাহ আলম দ্রুত মানব ছিলেন। হুম, তার ওই অর্জন অর্জিত হওয়ার পরে আমরা তাকে চিনেছিলাম। আমার কেন জানি মনে হয় যে প্রত্যেকটা জেলাতেই একটা ক্রীড়াঙ্গন আছে, হুম, হুম, সেখানে সরকারি পৃষ্ঠপোষকতায় সরাসরি সরকারের হস্তক্ষেপে আহ, সেই জেলার ক্রীড়াঙ্গনকে নেতৃত্ব দেয়, পরিচালনা করে বিভিন্ন ধরনের, তাই না? হুম, 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 আপনাকে যদি আমার এই ইনফরমেশনটা দিই, আমি একজন গণমাধ্যমের মানুষ হিসেবে, জি, জি, আপনি এটা মিলিয়ে নিয়েন। এই মঞ্জুর আলম, একে মেহেরপুরের ক্রীড়া সংস্থা, হুম, মেহেরপুরের ক্রীড়াঙ্গনের যারা নেতৃত্ব দেয়, হুম, আমি কোনো অফিসারের কথা বলছি না, তিনি নাই চিনতে পারেন, হুম, মেহেরপুরের ক্রীড়াঙ্গনে যারা নেতৃত্ব দিয়ে আসছে, ইনারা চেনেন, ইনারা চেনেন না। ঠিক আছে। চেনাটা উচিত ছিল, জি, জি, আমি এটা বলছি। হুম, 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 এখানে হয়তো মঞ্জুর আলমও হয়তো এই ইনাদের সাথে কোনো যোগাযোগ করেননি। না, না, আমি এই অর্থে বলছি, তাহলে এটা একটা হুম, অব্যবস্থাপনা আছে হুম, 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 সেই ক্রীড়াঙ্গনে। আমি যদি হুম, ইমরুল কায়েসের কথা বলি, হুম,
ইমরুল কায়েস বাংলাদেশের স্বনামধন্য একজন ক্রিকেটার, মেহেরপুরের ছেলে, তাকে নিয়েও আমাদের একটা গর্ব আছে, হুম, তাই না? বাংলাদেশের কোনো কিছুই আপনি জানেন তদবির ছাড়া হয় না। এই ছেলেটার প্রতি এক ধরনের অবিচার করা হয়েছে বলে আমি মনে করি। আচ্ছা। ইদানিং কালে শুনছি তাকে নাকি বিসিবিতে মূলত কোনো জি, জি। একটা আমি দায়িত্ব আমি আমি দেওয়া নিউজটা হচ্ছে। আমি নিজেও দেখেছি। তথ্যসূত্রটা আমি ভেরিফাই করতে পারি নাই বলে আমি হ্যাঁ, হ্যাঁ। প্রসঙ্গটা নিয়ে আসি তা নাই। আমি এই কিন্তু আমি নিজেও প্রসঙ্গটা এই দেখেছি। আলোচনার কারণে আমি হুম, নিয়ে আসছি যে হুম, এই ধরনের বিচ্ছিন্নভাবে যখন একজন ক্রীড়াবিদ যখন একটা মানে কোনো একটা জায়গায় প্রতিষ্ঠা পাচ্ছে, তার হুম, কোনো একটা অর্জন হচ্ছে, তখন আমরা জানতে পাচ্ছি। যাই হোক, আচ্ছা। হুম, আমরা হুম, যখন জানতেই পারলাম, হুম, হুম, তখন এই মঞ্জুর আলমকে আমরা কতটুকু মার্কেটিং করতে পারবো, জি। তার যে এফোর্ট দেওয়ার যে ক্যাপাবিলিটি, হুম, হুম, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল হুম, হুম, সে, হুম, সেইটা আমরা কতটা বাংলাদেশের মানুষ তথা মেহেরপুরের মানুষ আমরাই কতটুকু সেটাকে আমরা নিতে পারবো, হুম, এইটা একটা বড় কোশ্চেন। সেই ক্ষেত্রে আমরা যদি ওই তাগাদাটা দিই ওই ক্রীড়া প্রতিষ্ঠানের কর্মকর্তাদের, হুম, কর্তা ব্যক্তিদের, হুম, হুম, যে আপনারা এই লেভেলের প্রতিষ্ঠিত এই ক্রীড়াবিদদের অন্তত তাদেরকে দিয়ে হুম, এই মেহেরপুরের অন্তত ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করেন, হুম, যেটা শাহ আলমকে দিয়েও করতে পারেননি, হুম, ইমরুল কায়েসকে দিয়েও খুব বেশি আগাইতে পারেননি, তাই নাকি? হুম, হুম, হুম। সেই ক্ষেত্রে আবার আর একজন এখানে যুক্ত হলো, এখনো কেউ পাইপলাইনে আছে যারা, তাদের আমরা কথা তো আমরা জানি না। জানি না, আমরা জানি না। আমরা হ্যাঁ। জানি না। হুম, হুম, তো ক্রীড়াঙ্গনের কর্তা ব্যক্তিদের অবশ্যই খোঁজ খবর রাখা উচিত, হুম, এবং মেহেরপুরের ক্রীড়াঙ্গন নিয়ে ভাবলে এই সমস্ত সেলিব্রিটি ক্রীড়ামোদী হুম, হুম, ক্রীড়াবিদ, হুম। তাদেরকে অবশ্যই এখানে মার্কেটিং করা উচিত। মার্কেটিং করা উচিত। আমি আচ্ছা। আবারও এই হুম, মঞ্জুরুল আলমকে হুম, এই অনুষ্ঠানের পক্ষ থেকে তার প্রতি তাকে অভিনন্দন জানাচ্ছি হুম, এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি একই সাথে, হুম। যে সে দেশের হয়ে এতটা ভালো একটা আমি আমি ফল দেখতেছিলাম নিয়ে যে আসছে। মেহেরপুর প্রতিদিনে এই কিছুক্ষণ আগে তাকে নিয়ে একটা প্রতিবেদন করা হয়েছে, ভিডিও জি প্রতিবেদন, যেটা খুবই ভালো হয়েছে। আম, আমিও বলবো যে এই যে আপনি যে কোশ্চেন গুলো বললেন যে ক্রীড়া অঙ্গনের যারা আছেন তাদেরকে কোনো প্রতিবেদনের ইয়েতে তাদেরকে প্রশ্ন করা হোক যে তাদের সম্বোধনা দেওয়া যায় জি জি কিনা বা ইয়ে করা যায় কিনা, এটা জি তো তারা হবে কি একটা অনুপ্রেরণা জায়গা, অবশ্যই। যেন মানে পরবর্তী প্রজন্ম বা যারা পাইপলাইনে আছে তারা যেন উঠে আসতে একটা জি সাহস জি পায়। তো মঞ্জুরুল নিজেও তো আমি বলতেছিলেন যে এক আমি মিনিট একটা কথা বলি। হুম, আমি যে কথাগুলো জি, বললাম, জি, এই কথা এই কথাগুলো চিন্তা করি দেখেই হুম, এই মেহেরপুর প্রতিদিন এই ব্যানারে আমি 2023 সালে হুম, একটা ইয়ে করেছিলাম, একটা ফুটবল টুর্নামেন্ট করেছিলাম, আপনি জি, জানেন। জি, জি, ওই ভাবনা থেকেই হুম, হুম, যে ছেলেপেলেকে অন্তত মাঠে নিয়ে আসা, হুম, আমরা ওই প্রোগ্রামটা করে সফল হয়েছিলাম। আচ্ছা, আমাদের মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট দুই হুম, হাজার তেইশ, হুম, এই প্রোগ্রামটাই একটা পর্যায়ে দেখলাম যে আমাদের এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে প্রতিটা গ্রাম, ইউনিয়ন হুম। এবং মেহেরপুরে আরো অনেক টুর্নামেন্ট আচ্ছা, শুরু হলো। তাহলে হচ্ছে যে আপনার কাছে বা আপনাদের ম্যানেজমেন্টের কাছে আমার একটা আবদার থাকতেই পারে যে 2023ই কেন, 24 না কেন বা 25 না কেন, রাইট, এটা 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 জি একটু জি ভেবে দেখেন। জি এটা অবশ্যই এটা ভালো, অবশ্যই ভালো। আচ্ছা, পরবর্তী আরেকটা সংবাদ ছিল যে সংবাদে আমার নজর গেছে, হুম সেটা হচ্ছে যে মেহেরপুরে প্রথম বাস্কেটবল খেলার গ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে। হুম হুম এটা হচ্ছে যে আমাদের আমজুপি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণেই হুম। একটা বানানো হয়েছে, ওই যে পূব পাশে গেলে হয়তো বা দেখতে পারবেন। পূব পাশে ওখানে মানে কাজের নির্মাণ কাজের জন্য উদ্বোধন করা হয়েছে। ঠিক আছে। বিষয়টাকে কিভাবে দেখছেন? আমাদের তো বলেরই কোনো কোর্ট ছিল না বা ইয়ে ছিল না। এখন বাস্কেটবলের কোর্ট ছিল না, বাস্কেটবলটা এই আমরা এখানে যে একটা গ্রাউন্ড পেলাম, হুম, হুম, প্রথমত এটা তো সাধুবাদ পাওয়ার মতোই, হুম। জি, যে জি, কোনো ভাবে অন্তত জি। এলাকার ছেলে মেয়েরা, হুম, বাস্কেটবল কিন্তু মেয়েদেরও খুব মানে গুরুত্বপূর্ণ একটা খেলা। হুম, সেক্ষেত্রে আহ, আমঝুপিতে এটা হয়েছে। আমঝুপি কোনো একটা সময় সত্যিকার অর্থে একটা ক্রীড়াঙ্গনের খুব তাদের ভালো জায়গা সরব ছিল। উপস্থিতি ছিল, হুম, সেটা ফুটবল বা ক্রিকেট। হুম, আমরা দেখেছি যে আমাদের সদ্য প্রয়াত কিছুদিন আগে মারা গেলেন মাসুদ ভাই। হুম, মাসুদ ভাই খুব ক্রীড়ামোদী, উনি হুম, ক্রীড়া শিক্ষকও ছিলেন। তো আমঝুপি এই ক্রীড়াঙ্গনের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। হুম, জি, সেক্ষেত্রে আমঝুপিতে হয়েছে এটা আমার ব্যক্তিগতভাবে কোনো
ইয়ে নাই, সব যে একটা শহরের উপরেই হতে হবে আর কোনো জায়গা নাই, স্পেড করতে হয়। আপনি যত নিজেকে স্পেড করবেন, হ্যাঁ, ততই আপনার দেখবেন রেজাল্ট ভালো হবে। আমরা তো জানি, মানে বাদ কা বাদ যদি আসলে একটু উদাহরণ দিয়েই বলি, যে আমাদের দেশে যে একটা মহল্লায় বিবাহ রেজিস্ট্রি করে কাজী, তার কাজও ঢাকা সেক্রেটারিয়েটে থাকে, সচিবালয়ে। তার কাজটাও সচিবালয়ে, তার লাইসেন্স রিনিউ বা আনুষঙ্গিক কাজটা থাকে ইয়েতে। বিভাগীয় শহরগুলা বিভাগকে ফাংশনিং করা হয়নি, এক ধরনের কুক্ষিগত করে রাখা, সেন্ট্রালাইজ করা, তাই না? তো এই ডিসেন্ট্রালাইজ মানসিকতা লাগবে। তাহলে ক্রীড়াঙ্গনের একটা ইয়ে, সেটা আমার পাশের শহরতলি এলাকার একটা গ্রাম, মেহেরপুর শহরের, তো সেখানে হচ্ছে। এখন দরকার হচ্ছে যে এই গ্রাউন্ডটা হলো, এই গ্রাউন্ডটা যেন আসলে ওখানে ছাগল না চড়ে, হ্যাঁ হ্যাঁ। তাই তো না? এটাই আমি মজা করার জন্য আমি রেডি করছি এইভাবে, যে শাহরুখ খানের তো অনেকগুলো সিনেমাতে আপনি দেখেছেন, জি বিশেষ জি করে কুসকুস হোতায়েতে জি দেখেছেন যে বাস্কেটবল নিয়ে, মানে পুরো গল্পটা কুসকুস হোতায়ের ওই যে লাভ স্টোরির পুরো গল্পটাই কিন্তু বাস্কেটবল বাস্কেটবল। কেন্দ্রিক। তো যেহেতু বাড়ির কাছে আপনি গ্রাউন্ড পাইলেন, এখন শাহরুখ খান হইতে ইচ্ছে করছে কিনা? হুম, এখন সত্যিকার অর্থে সেটাই, যে আমরা যারা সমাজের এই বিষয়গুলো নিয়ে যারা ভাবি, শাহরুখ খানের মতো আসলে ওই জায়গার জন্য তো আসলে ভাবছি না, অন্তত সমাজের কথা ভাবছি আমরা। সেই সেই ক্ষেত্রে সবার সবার জায়গায় দাঁড়িয়ে কিন্তু কাজ আছে। আপনি যদি মনে করেন আপনি একটা অবদান রাখবেন, সেটা সম্ভব, আপনার জায়গাতে, আমার জায়গাতে, আরেকজনের জায়গাতে। এটার জন্য ফার্স্ট যেটা দরকার, এটা আপনার সদিচ্ছা, এবং সেই সদিচ্ছা অনুযায়ী আপনার কর্মপন্থা নির্ধারণ করা। সেটুকু যদি আপনি করতে পারেন, সেই বোধের জায়গাটা যদি আমাদের চর্চায় নিয়ে আসি, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক কিছুই সম্ভব। এখন আমি শুধু বলবো যে ক্রীড়াঙ্গনের যারা দায়িত্বে আছেন, ক্রীড়াঙ্গন তারাই দেখবেন, ব্যাপারটা তা না না। না না, ব্যাপারটা আমি যদি বলি যে মেহেরপুরে আসলে যতগুলা ক্লাব আগে আমরা দেখেছি, একটা সময় মেহেরপুরের তো স্বর্ণালী সময় ছিল ফুটবলের, খুবই স্বর্ণালী সময় ছিল, ঠিক আছে? প্রগতি পরিমেল, উল্কা স্পোর্টিং ক্লাব, টাইগার স্পোর্টিং ক্লাব, এই ধরনের অনেক ক্লাব ছিল। তো সেগুলো সবই হারিয়ে গেছে, সেই সোনালী ফুটবলও হারিয়ে গেছে। আপনি ইয়েতে যান, ওই গভর্নমেন্ট স্কুলের মাঠটায় যান, কিছু না হলেও ওই ৮-১০টা গ্রুপ করে ওই মাঠের মধ্যে খেলা করছে, তাই না? তাহলে আপনি যদি তাদেরকে সেই ব্যবস্থার মধ্যে না নিয়ে যেতে পারেন, তাহলে আপনি শুধু দোষ দেবেন এখনকার ইয়াং জেনারেশন শুধু 6 ইঞ্চি মোবাইলের মধ্যে ঢুকে আছে। আপনি অভিভাবক হিসাবে আপনি আর তো খোঁজ রাখেননি, আপনি তো আর কোনো পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করেননি, যে 6 ইঞ্চি মোবাইলের মধ্যে থেকে তাদেরকে বের করে নিয়ে এসে আমি ক্রীড়াঙ্গনে ঢোকানোর চেষ্টা করবো। আপনি যদি সেই দায়বোধ আপনি অনুভব না করে শুধু সমালোচনার জায়গাটাকেই আপনি যদি রেখে দেন, ঠিক আছে, আপনার কোনো দায়িত্ব পালন হলো বলে আমি বিশ্বাস করি না। সেই ক্ষেত্রে প্রত্যেকের জায়গায় দাঁড়িয়ে আমি পরিবারগুলোকেও বলবো, ছেলে মেয়েরা কি করছে আপনারা অন্তত দেখেন। তাদের শুধু পড়ার কথা বললে তো হবে না, তাদের বিনোদনের জায়গা লাগবে, তাদের তাদের বডি ফিটনেসের প্রশ্নযুক্ত ক্রীড়াঙ্গন একটা গুরুত্বপূর্ণ ইয়ে। তার তার শারীরিকভাবে যেমন সুস্থতার একটা বিষয় আছে, সেখানে প্রতিভা বিকাশেরও কিন্তু একটা সুযোগ আছে, তাই নয় কি? তাহলে আমরা অভিভাবক হিসাবে যদি আমরা সেদিকে নজর না দিই, তাহলে শুধুমাত্র A+ পেয়ে সে শুধু সিঁড়ি বেয়ে উঠতেই থাকবে, উঠতেই থাকবে, হ্যাঁ, তাহলে এইটা হলো এটা না, এইটা চারিদিকে জ্ঞান থাকবে, অবশ্যই জ্ঞান থাকবে। আচ্ছা, অবশ্যই। এটা আমি আমরা টিকটকার শুভকামনা ভাইরা করছি। বা যারা ভিডিও কন্টেন্ট বানান তাদের জন্য বলছি যে এটা 5.5 লাখ টাকার মতো ইয়ে করে ব্যয় করে এই ইয়েটা বানানো হচ্ছে। সম্ভবত এটা কয়েকদিনের ভিতরে রেডি হয়ে যাবে। আপনারা ভিডিও কন্টেন্ট বানানোর জন্য নতুন একটা লোকেশন পাইলেন। আর যারা ক্রিয়া প্রেমিক আছেন তাদের জন্য বলবো যে এইটা শুধুমাত্র ভিডিও কন্টেন্ট বানানোর জন্য বা ওই ছাগল চড়ানোর জন্য না, এটা খেলা খেলতে হবে আমাদের। দেখা গেল যে এখান থেকেও আমরা আবার আরেকটা ইমরুল কাইজ বা অন্য কেউ পাইপলাইনে থেকে আমরা পাবো, এই আশা রাখি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে কতটা শান্তিপূর্ণ বা নকল মুক্ত হচ্ছে বলে আপনি মনে করেন?
এখনো পর্যন্ত পরীক্ষা সংক্রান্ত কোনো খুব বেশি কোনো ব্যত্যয় হয়েছে বলে আমাদের ইয়েতে নাই, নলেজে নাই। এখনো পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা পরিচালিত হচ্ছে। সেখানে একটাই আছে, হয়তো অনুপস্থিতির একটা সংখ্যা আছে, 78 জন অনুপস্থিত, এটা থাকবে, এটা থাকবে। অনুপস্থিতির সংখ্যা বাদে তেমন কোনো পরীক্ষা নিয়ে এখনো পর্যন্ত কোনো বেশি ব্যত্যয় কিছু দেখা শোনা যায়নি। যায়নি। আচ্ছা আচ্ছা। আমি একটু পরিসংখ্যানটা দিয়ে দিই। পরিসংখ্যানটা হচ্ছে এরকম যে মেহেরপুর জেলায় 3টি উপজেলায় 7টি কেন্দ্রে মোট 5,500 জন মতো, আমি মতো বলতেছি এই জন্য যে মেহেরপুর প্রতিদিন, মেহেরপুর নিউজ বা অন্যান্য যে মিডিয়াগুলোতে দেওয়া হয়েছে সেখানে সংখ্যাটা নিয়ে একটু ঝামেলা আছে। ওখানে সব জায়গাতেই 4177 বলা হচ্ছে, কিন্তু আমি টোটাল যোগ করে দেখলাম যে ওটা 5,505 জন মতো হচ্ছে। তো এটা আমি অ্যাকুরেট বলতেছি না। এখানে হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থী হিসেবে 4,177 জন আছে। এইচএসসি ব্যবস্থাপনা মানে কমার্স থেকে আছে হচ্ছে 911 জন, ভোকেশনাল থেকে আছে 273 জন, এবং আলিম পরীক্ষায় আছে 144 জন। আচ্ছা, এর ভিতরে 78 জন অনুপস্থিত আছেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই যে মেহেরপুরে গণিতের প্রশ্ন ফাঁস নিয়ে একটা তোলপাড় হয়েছে। এটা আজকের, আজকের পেপার তো, হ্যাঁ আজকের পেপার। এই যে এটা নিয়ে এই প্রসঙ্গটা কথা বলতে চাচ্ছিলাম, আজকে আমাদের হেডলাইন হিসেবে এসেছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে ওখানে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে অভিযোগ করা হয় এইরকম যে সাজেশন ও প্রশ্নপত্র দুইটা, মানে সাজেশনও ওনারা ছবিটা আপলোড করেছেন এবং প্রশ্নপত্র আপলোড করেছেন, হুবহু মিল পাওয়া গেছে। আহ, এটা হচ্ছে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর এবং মানে অঙ্কের ম্যাথের যে ইয়েটা ছিল, প্রশ্ন প্রশ্ন ছিল, এই প্রশ্নটা হুবহু পাওয়া গেছে। তো বিষয়টাকে কিভাবে দেখেন আসলে? দেখেন, এইটা খুবই দুঃখজনক একটা ঘটনা, কিন্তু এটা যে আজকে ঘটনাটা ঘটছে ব্যাপারটা এমন না। আজকে এটা নিয়ে মেহেরপুর প্রতিদিনে লিড নিউজ হচ্ছে। জি জি। আমি যেখানকার ঘটনা, আমি ওখানকার যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ওনার সাথে গতকালকে আমি কথা বলেছিলাম। ওনার যে স্টেটমেন্টটা এখানে আছে সেই স্টেটমেন্টটা আমারই নেওয়া। আচ্ছা আচ্ছা। তো উনি আমাকে যেটা বললেন, দেখেন যে এ ধরনের ঘটনা শুনেছি আমি, তো আমি স্পেসিফিক কাউরের নাম তো বলতে পারছি না, তার কারণ 4 জন শিক্ষক আছে। হ্যাঁ, ওখানে 4 জন শিক্ষক আছে এবং বিভাগীয় ইয়েভাবে তিনি আচ্ছা, ইয়ে এখন ব্যবস্থা এই উনি যে পদ্ধতির কথা বললেন হুম যে তারা প্রশ্ন এইভাবে দেন, হুম ওখান থেকেই সমন্বয় করে মূলত মূল প্রশ্নটা করা হয়। জি জি। তো এর পরেও যদি আসলে স্পেসিফিক কোনো ইয়ে থাকে, অভিযোগ থাকে, অভিযোগ যদি প্রমাণ হয়, আমি বিভাগীয় যে বিধি আছে সেই বিধি অনুযায়ী ব্যবস্থা নিব। এখন অথরিটি হিসাবে উনি এইটুকু ছাড়া আর কি বা বলতে না, পারেন? এখন উনি কমিটি বানাইছে কিনা না, এটার জন্য আমি বলি, উনি এটা ইয়ে করার বললেন। জন্য কমিটি এখন বানানো। এখন বিভাগীয় এইটা করার জন্য এটার একটা তদন্ত কমিটি লাগবে। হুম হুম। এখন গতকালকে পর্যন্ত উনি এই স্টেটমেন্টটুকুই করেছেন, তখনও পর্যন্ত কোনো কমিটি করা হয়নি। আচ্ছা আচ্ছা, এটা কমিটি করার জন্য বলা হয়েছে কিনা যে হ্যাঁ আপনারা কমিটি করেন? হ্যাঁ, তদন্ত কমিটি ছাড়া তো সম্ভব না, না, বারবার এই একই রাইট। ঘটনা পুনরাবৃত্তি হইতেই কিন্তু থাকবে আমরা যদি। যখন এটাকে নিউজ করছি তখন হুম কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে হাতে লেখা যে হুম সাজেশন জি এবং প্রিন্ট করা যে হুম প্রশ্নপত্র, সেটার সাথে সিংহভাগ মিল আছে, জি 100% মিল জি আছে। ঠিক আছে, এইটা সোশ্যাল মিডিয়াতে যেভাবে এসছে, হুম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওদের যে একটা পেজ আছে, ফেসবুক ওই গ্রুপ পেজে, জি। ফেসবুক পেজ, হুম এই ফেসবুক পেজে যে সমস্ত নেটিজেনরা যারা যেভাবে মন্তব্য করেছে, হুম এই মন্তব্যগুলা কিন্তু আসলে অবান্তর না। সেখানে হয়তো ভাষাগতভাবে কিছু কম বেশি শব্দ চয়নের ক্ষেত্রে হুম সতর্ক হলে ভালো হতো, সেটা যদিও ব্যত্যয় হয়েছে, কিন্তু মূল যে কন্টেন্ট, যে হুম যে ভাবনায় তারা এটা বলছে, হুম এই ভাবনাগুলা কিন্তু আসলে সঠিক। সঠিক ভাবনা। হ্যাঁ, একদমই সঠিক। হুম আমি আপনাকে একটা উদাহরণ দিই, এখানে সেটা নাই। আমি একজন অভিভাবক হিসেবে হুম হুম আমার সেই অভিজ্ঞতা আছে। হুম হুম গভর্নমেন্ট স্কুলের একটা ক্লাসে একটা টিচার একজন ছাত্রের পড়া না পারার জন্য যখন তাকে মারবে বলে হুম হাতটা তুলেছে,
সেই ছাত্রটা বলছে এভাবে যে স্যার আমি আপনার কাছে প্রাইভেট পড়বো। আচ্ছা। তখন হাতটা নেমে যাচ্ছে। হুম, খুব সিগনিফিকেন্ট বিষয়টা, হাত নেমে যাচ্ছে। হুম, এখানে নেটিজেনরা কিন্তু বারবার করে সেই একই কথা বলছে যে তাদের কাছে যদি প্রাইভেট না পড়া হয় হুম, হুম, তাহলে এই সাজেশনও পাবে না না। এবং তাদের প্রতি এক ধরনের বিমাতা সুলভ আচরণ হুম, করা হুম, হবে। এটা তো সাজেশন বলতে তো মজার সাজেশন যে মজার 100% সাজেশন, একদম 100% একদম দিবে একদম 100%। এরকম। আচ্ছা। হ্যাঁ, তো আহ, এখন যার হ্যাঁ, কথা, এখন আপনি বলেন যে যাদের প্রাইভেট পড়ার মতো সঙ্গতি নেই হুম, হুম। তারা কি করবে? না, এটা থাকবে কেন? এটা থাকারই তো দরকার নেই। এই যে সেটা তো আরেকটা কোশ্চেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা তো আমি আপনি দেখতে পারবো না, হুম, তাই না? হুম, এটা এটা একটা ব্যবস্থাপনার ব্যাপার। আমরা শুধু দেখি কি ব্যবস্থাপনা, যখন পরীক্ষা আসে তখন কোচিং সেন্টার গুলা বন্ধ। জি। মানে কি? তখন বন্ধ, অন্য সময় চলবে। হুম, 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 আমরা কত পদ্ধতি তো দেখলাম যে স্কুলে একটা ফিস দিয়ে এক্সট্রা ক্লাস করা যাবে, জি। তাই হুম, না? হুম, হুম, প্রাইভেট পড়ানো যাবে না। হুম। একটা দেখলাম। প্রতিষ্ঠান তার নিজের প্রতিষ্ঠানে কোনো ছেলে মেয়েকে পড়াইতে পারবে না। হুম, আমরা দেখিনি, কত জি, পদ্ধতি জি, দেখেছি। জি। কিন্তু সত্যিকার অর্থে নৈতিক শিক্ষকের খুব অভাব হয়ে গেছে। মানে এটা বলতে আসলে আহ, ইচ্ছে করে না, এটা সত্যি বলতে ইচ্ছে করে না। আমরা যখন স্কুলে পড়েছি সেই স্কুলের শিক্ষকগুলা মনে হয় যেন এই মন্তব্য, আমি তিনাদের ছাত্র হিসাবে আমারই মন্তব্যটা করা উচিত, কিন্তু বাস্তবতা তার চেয়েও ভয়ঙ্কর। খুব খারাপ লাগে। আমরা কি কম পিটানি খেয়েছি হুম, হুম, জি। স্যারদের হাতে? তাদের একটা কটূক্তি তো দূরে থাক, মাথা তুলে দাঁড়াতে পারিনি কোনোদিন। না, এখানে এখানে বিষয়টা কি যে তাদের একটা আদর্শ ছিল। রাইট। তারা আদর্শের ভিতরেই থেকে তারপরে যেভাবে শাসন করেছে, অনুশাসন করেছে, এই এই জিনিসগুলো ছিল। এখন এই আদর্শের জায়গায় তো অবক্ষয় ঘটেছে। সে তো বটে, সে তো বটেই। প্রবলেমটা তো এই কিন্তু জায়গায় এসে। আমি যদি বলি এইভাবে, আমি তো নিজেকে শাসন করতে পারবো না, আমি নিজেকে শাসন করতে সক্ষম না বলেই কিন্তু আইন তৈরি হয়েছে, জি, জি। তাই নাকি? হুম, হুম, প্রত্যেকে যদি প্রত্যেককে শাসন করতে পারতো হুম। তাহলে তো আইনের প্রয়োজন হতো না, প্রয়োজন হয় না। আইনের প্রয়োগও হতো না, তাই নাকি? তাহলে আমরা ব্যর্থ। তাহলে আমি যখন আমাকে শাসন করতে পারবো না, আপনি রাষ্ট্র ব্যবস্থায় আমাকে আইন দিয়ে কেন বাঁধতে পারলেন না? আর যদি আইন দিয়ে বেঁধেও থাকেন, হুম, হুম। তার প্রয়োগের অভাবে আমি সেই হুম, বাঁধন থেকে বাইরে থাকলাম, তাহলে কি লাভ হলো? দায়ী কে? হুম, তাই না? হুম, আপনি কাকে খুঁজবেন? এখন একটি অভিভাবককে আপনি যদি দায়ী করেন, হ্যাঁ করতেই পারেন, হুম, যে আপনি এই ধরনের একটা টিচারের কাছে কেন পড়তে দিলেন? সাজেশন, ফুল সাজেশন যদি আসলে তিনি কোশ্চেনটাই যদি দিয়ে দেয়, হুম। এটা আপনি সাজেশন না, এটা এটা কোশ্চেনই এটা বলেন। কোশ্চেন, এটা কোশ্চেন, আপনাকে সাজেশন কোশ্চেনই না। দিচ্ছে, হুম, হুম, তাহলে আপনার আপনার সন্তান আসলে কি শিখলো? আপনার সন্তান শুধু এ প্লাস পেল, আপনি এই যে ফাঁকিবাজি এ প্লাসটা নিয়ে আপনার সন্তানের ভবিষ্যৎটাকে আপনি নিজেই তো নষ্ট হুম, করলেন, হুম, হুম, তাই নয় কি? হুম, জি, জি। তো আমরা অনেক অভিভাবক তো আছি এমন, আমরা অন্য কিছু দেখি না। হুম, একটু আগে আলাপ করছিলাম, খেলার মাঠে পাঠায় না, হুম। আমাদের দরকার সন্তানের কাছ থেকে এ প্লাস, আর সন্তান ও পোল্ট্রি হয়ে যাক তাতে কোনো না, সমস্যা না, নেই। কোনো সমস্যা নেই। এই অবস্থার মধ্যে আছে। আচ্ছা, আরো কিছু মানে ইয়ে আছে, নেগেটিভ কিছু আছে। সেটা তো হচ্ছে যে দুদকের অভিযান, গাংনী মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সনদ ও অর্থ আত্মসাতের তদন্ত করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে এটাকে ইয়েও করা হয়েছে। বিষয়টাকে কিভাবে দেখছেন আসলে? গাংনির এটা বলতে গেলে আপনার এখানে আর একটা আইটেমও আছে, বসিবাড়িয়া জি, মাধ্যমিক জি, এটা বিদ্যালয়। এটা নিয়ে তো আপনারা অনেক নিউজ করেছেন, অনেক কিছু করেছেন। অনেক। এটা নিয়েও আমি শুনবো, এটা নিয়েও শুনবো। এখন এই হ্যাঁ, দুইটাকে যদি আমি কম্পাইল করি, জি, জি, বিষয়টা করেন। এক। জি। আমি এই কারণেই বলছি, হুম, দুটো একসাথে বলি। হুম, এই বসিবাড়িয়া স্কুলের বিরুদ্ধে যে অভিযোগ, স্কুলের মানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে হুম, অভিযোগ, হুম, আর প্রধান শিক্ষকের এই অভিযোগগুলাকে যারা বাস্তবায়নে সহায়তা করেছে, হুম, হুম, উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস হুম, এবং স্কুলের গভর্নিং বডি, হুম, 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 ম্যানেজিং বডি যেটা, তার সভাপতি, এই যে যোগ সাজসে যেগুলা করা হয়েছে, কি ভয়াবহ চিত্র আপনি কল্পনা করতে পারবেন না। এখন অধ্যক্ষের বিরুদ্ধে, মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে তার সনদ জালিয়াতি এসছে। জি, এখন প্রশ্ন হচ্ছে যে উনি এখনো চাকরি করছেন, হুম,
এই সনদ জালিয়াতির ক্ষেত্রে এইটা যতক্ষণ না পর্যন্ত প্রমাণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মন্তব্য করতে পারছি না। হুম। এটা প্রমাণ হতে হবে। আচ্ছা। ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, হ্যাঁ হুম। অভিযোগ তো উঠতেই পারে, হুম। আপনার বিরুদ্ধে যে কোনো অভিযোগ উঠতে পারে, আমার বিরুদ্ধে হুম, উঠতে হুম, পারে, করতে পারে। কিন্তু অভিযোগটা প্রমাণের না, ব্যাপার। এখানে এখানে হচ্ছে যে দুদকের যে অভিযানটা করা হয়েছে, অভিযানে দুদকের প্রাথমিক সত্যতা পেয়েছে, প্রাথমিক সত্যতা পেয়েছে রাইট। যে এটাই এখন এই আছে, প্রাথমিক গরমিল আছে সত্যতা কিন্তু এখানে। এই বসিবাড়িয়া স্কুল নিয়েও কিন্তু প্রাথমিক সত্যতা নিয়েই কিন্তু 3 বছর আগে হুম, হুম, একটা মামলার বিপরীতে দুদককে হুম, ইয়ে দেয়, তদন্ত দেয় জি, জি, আদালত কর্তৃক, হুম, হুম, ঠিক আছে। হুম, সেই 3 বছর পর এসে সেইটা প্রমাণিত হচ্ছে। আমি এ কারণেই বলছি যে এই অভিযোগটাও অমল, এটা আরো সময় লাগবে, এটা সময় সময় লাগবে, লাগবে। আচ্ছা, ঠিক আছে। এখন তো আরেকটা নিউজ দেখলাম যে অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত বেরিয়েছে বসিরহাটের ইয়েতে। বর্ষিবাড়িয়া ইয়ের ওই যে বললাম চাঁদ, হুম, মানে এর যারা সংশ্লিষ্ট হুম, তৎকালীন এখানে যিনি উপজেলা শিক্ষা অফিসার ছিলেন হুম, হুম, বিনয় কুমার চাকি, জি, এই বিনয় কুমার চাকি ওয়ারেন্টভুক্ত আসামি। বসিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ তিনি আসামি, এবং যে শিক্ষকের হুম, সার্টিফিকেট, জাল সার্টিফিকেটে চাকরি দেওয়া সেই শিক্ষক আখিতারা খাতুন জি, তিনি আসামি, হুম, হুম, এবং তৎকালীন সময়ের যিনি ব্যবস্থাপনা কমিটি গভর্নিং বডির হুম, যিনি সভাপতি হুম, হুম, তিনি গোলাম মোস্তফা শান্তি উনি আসামি। আচ্ছা, আজকে পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য হুম, আছে তারা সবাই পলাতক, হুম, এবং আজকে সেখানে অভিযান পরিচালনা হয়েছে তাদের ধরার জন্য। আচ্ছা, সেই অভিযান পরিচালনা করেছে র্যাব, হুম, র্যাব সেই অভিযান পরিচালনা করেছে। আজকের তথ্য। আজকে তো, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ইয়েটা ওই সময় জালিয়াতিটা, এই জালিয়াতির যেটা আপনার বসিবাড়িয়া স্কুলের যে এই অনুসন্ধান, হুম, হুম, এই অনুসন্ধানে শুধুমাত্র একটা স্লিপ এসছে, আচ্ছা, এরকম 7-8টা স্লিপ আসবে। হুম, এটা একটা স্লিপ একজন শিক্ষকের ইয়েতে, আচ্ছা, মানে এটা ধরে নিচ্ছি যে ওই 8,82,127 টাকার এইটা একদম একদম তাই, শুধুমাত্র এইটার। শুধুমাত্র এইটার এরপরে তো আট বেতন লাখ উঠাইছে, বিরাশি আরো হাজার একশো স্লিপের সাতাশ টাকা আরো অনেকগুলো। হ্যাঁ, গভর্নমেন্ট থেকে উত্তোলন করা হুম, হচ্ছে, হুম, তার অনুসন্ধান যেখানে শেষ করছে, হুম, চার্জশিট দিচ্ছে ওই তারিখ পর্যন্ত। আচ্ছা, সে কিন্তু এখনো মানে চাকরি করছে, হুম, হুম, সে হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, আচ্ছা, তার যেখানে সার্টিফিকেটটা নেওয়া সেই হুম, সার্টিফিকেটটা জাল। আচ্ছা, তাহলে আপনি জাল সার্টিফিকেটে কিভাবে চাকরি দিলেন? হুম, এমপিও ভুক্ত একটা প্রতিষ্ঠান, হুম, জাল সার্টিফিকেটে আপনি তাকে চাকরি দিচ্ছেন। বিনয় বাবু সেটা চেক করেনি, হুম, হুম, শিক্ষা অফিসার, হুম, জেলা শিক্ষা অফিসার ওই ডিপার্টমেন্টে চেক করেনি, হুম, খুলনা চেক করেনি, হুম। ঢাকাও চেক করেনি। না, চেক করতে তো পারতো, কিন্তু চেক করেনি। পারতো না? পারতো। এখন কি এখন আপনি আপনাকে ডিজিটালি দিয়ে লুকিয়ে চেক রাখতে করলেই তো পারবেন? হয়ে গেল। না, 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 লুকিয়ে রাখা তো তাহলে আর কোনো কিভাবে উপায় চাকরিটা নাই। পেল? এ দেখেন চাকরিটা আবার এখানে দিল কিভাবে? হুম, হুম, 5 জন ছিল ইয়ের বোর্ডে, আপনার ওই নিয়োগ বোর্ডে। হুম, হুম, 5 জন নিয়োগ বোর্ডের মধ্যে আপনার হেডমাস্টার হুম, হুম, ওই বিনয় কুমার চাকি, হুম, হুম, তারপরে আপনার ডিজির প্রতিনিধি, আচ্ছা, ডিজির প্রতিনিধি, হুম, তারপরে অভিভাবক প্রতিনিধি হুম, হুম, ওই বডির, গভর্নিং বডির, হুম, ঠিক আছে, আর একজন সদস্য। এই 5 জনের মধ্যে হুম, যিনি ডিজির প্রতিনিধি, পরিপত্রে বলা আছে যে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কাছাকাছি দূরত্বে যদি কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকে, হুম, হুম, সেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হবেন ডিজির প্রতিনিধি। আচ্ছা, সেই হিসাবে ওইখানে ডিজির প্রতিনিধিতা করা হয়েছে, যেখানে সিল সাপোর্ট দেওয়া আছে যার, হুম, হুম, সেটা হচ্ছেন আনিসুজ্জামান, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান জি, শিক্ষক আমার ভারপ্রাপ্ত। নিজের স্যার, জি, আচ্ছা, ভারপ্রাপ্ত হিসাবে হুম, ওনার নাম আছে। ওনাকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম, তো আমাকে তখন দুদকের তখন তদন্ত চলছিল, হুম, আমি একটা রিপোর্টিং এর জন্য ওনাকে বললাম, উনি বললেন যে দেখেন ভাই আমি ছিলাম না ওই সময়, আমি ওই সময় দায়িত্বেই ছিলাম না, ঠিক আছে। উনি সেইভাবে স্টেটমেন্ট করেছেন। ওইখানে তদন্তে প্রমাণ হয়েছে উনি 4 বার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন আচ্ছা, বালিকা বিদ্যালয়ে, হুম, 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 সরকারি বালিকা বিদ্যালয়ে। 4 বার কত তারিখ থেকে কত তারিখ সেটা আমাদের মেহেরপুর প্রতিদিনের নিউজে উল্লেখ আছে, হুম, আপনি দেখেছেন যে তাদের চার্জশিটের জি, জি, নিয়ে আমাদের একটা নিউজ আছে, জি, জি, রিপোর্টিং আছে। দেখছি, ওই চার্জশিটে ওই 4 বার যে তিনি দায়িত্ব পালন করেছিলেন ওই 4 বারের তারিখটা উল্লেখ আছে, যে আর তারা যে তারিখ ব্যবহার করে ওই নিয়োগ বোর্ডের সদস্য হুম, হিসাবে তাকে রেখেছেন তখন তিনি ওই দায়িত্বেই ছিলেন না।
আচ্ছা, তখন তিনি উনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রধান হিসেবে শিক্ষক। দায়িত্বেই ছিলেন। আচ্ছা, আচ্ছা। মানে বলে না যে সে আপনি যে চুরি করে হুম, সেই চোরেরা কিছু কুলু কিন্তু রেখে থেকেই যায়, রেখে রেখেই যায়। হুম, ঠিক আছে? তাহলে এটা যখন প্রমাণিত হলো তাহলে উনি কিন্তু সেভ হলেন। হুম, ঠিক আছে? এবার ওখানে যিনি ছিলেন আরেকজন সদস্য, অভিভাবক সদস্য আনারুল ইসলাম, আচ্ছা, উনি বলছেন আমি তো লিখতে পড়তে জানি না। উনি লিখতে পড়তেও জানেন না কিন্তু। আচ্ছা, ওনাকে সেই নিয়োগ বোর্ডের সদস্য করা হচ্ছে। হুম, ওনাকে দিয়ে শুধু বিভিন্ন কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়, উনি স্বাক্ষরটুকু শুধু করতে জানেন। ঠিক আছে? হুম, যেটাতে স্বাক্ষর করাচ্ছেন ওই সাবজেক্ট ওনাকে বলা হয় না, ওনাকে এটা ওটা বলা হয়। আচ্ছা, আচ্ছা, এইভাবে স্বাক্ষর করিয়েছেন, হুম, হুম, এটা চার্জশিটে উল্লেখ আছে। ঠিক আছে? হুম, আর প্রধান শিক্ষক আর সভাপতি তিনারা তো আসলে জেনে বুঝে এটাকে করছেন, টাকার বিনিময়ে চাকরিটা দিয়েছেন। তাহলে এই যে গভর্নমেন্টের এই টাকাটা নিলেন, এই ধরনের 2 নম্বর ভাবে তার নিয়োগ, হুম, হুম, তাই না? এরকম বিএড এর জাল জালিয়াতির সার্টিফিকেট ওখানে আছে যেগুলা প্রক্রিয়াধীন, এই স্লিপ আরো আসবে, আরো এই কারণেই বলছি। আচ্ছা, আচ্ছা, তো এতগুলা দুর্নীতি তিনি আবার ওই আবুল কালাম আজাদ, সে মার্ডার কেসের আসামি, বারাদি বাজারের যিনি সভাপতি আলাউদ্দিন সাহেব, উনি মার্ডার হয়েছিলেন, ওই মার্ডার কেসের আসামি, যেটা মেহেরপুর আদালতে চলছে, এখন আপনার চলমান আছে। সাক্ষী চলছে। হুম, ঠিক আছে? হুম, প্রশ্ন হচ্ছে যে আসলে আবুল কালাম আজাদ কি আসলে কোনো শিক্ষক? এই লেভেলের এই প্রকৃতির একটা মানুষ যদি আসলে শিক্ষকতার সাথে যুক্ত থাকে, ওই প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা, শিক্ষার্থীরা কি শিখবে? তার সহকর্মী যে শিক্ষকগুলো আছে, হুম, হুম, তারা তার কাছ থেকে কি ধরনের নেতৃত্ব পাবে? হুম, হুম, আচ্ছা। আমরা পরেরটাই চলে যাই। পরে হচ্ছে যে আপনি তো এগুলো সবই বলে ফেলেছেন। আমরা মেহেরপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কয়েকটা আপডেট দিতে চাই, যেটা নিয়ে ফেসবুকে খুব বেশি পরিমাণে লেখালেখি হচ্ছে যে 100 একর জমি অধিগ্রহণের কথা বলা হয়েছে। কেউ বলছে যে নতুন গ্রামে ইউনিভার্সিটিটা করলে ভালো হয়, কেউ বলছে গোপালপুরে ইউনিভার্সিটি হলে ভালো হয়, কেউ বলছে ময়ামারিতে ইউনিভার্সিটি করলে ভালো হয়। আবার ভাই আপনি বলতেছিলেন যে কোনো জায়গায় লিখিতভাবে আপনি দেখেছেন যে আহ, মানে আমজোপি নীলকুঠিতে হইতে পারে। এখন কি মেহেরপুর মনে হয় এটা? বিশ্ববিদ্যালয় নতুন একটা জি, বিশ্ববিদ্যালয়। জি, এই নতুন বিশ্ববিদ্যালয় হিসাবে এর যে ধারাবাহিকতা, এটা আমাদের সরকার পরিবর্তনের সাথে সাথে হুম, এর চলমান যে একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল, হুম, হুম, সেই স্বাভাবিক প্রক্রিয়াটা অনুপস্থিত। এটা সাধারণত হয়েই থাকে। হুম, এখন রাষ্ট্রের রাষ্ট্রটাই চলছে একটা ট্রানজিশন টাইম জি, পার করছে, জি, জি, যার কারণে এই সমস্ত খুব গ্র্যাজুয়ালি যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে সেভাবে না, হচ্ছে। জি, হওয়ার কথাও না, আমি হুম, সেটাই বললাম। হুম, 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 মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে প্রথমত নাম পরিবর্তন হয়েছে। জি। ওটা তো আগে মজিদনগর মুজিবনগর বিশ্ববিদ্যালয় ছিল, বিশ্ববিদ্যালয় পরে ছিল, হ্যাঁ মেহেরপুর নাম বিশ্ববিদ্যালয়। পরিবর্তন হয়েছে। এখন এর যে জনবল হুম, এবং অবকাঠামো, হুম, হুম, এইগুলার যে সর্বশেষ সংবাদ আপনি যেটা বললেন ঠিকই বলছেন। এই ইয়েতে লিখিতভাবে যে অংশ যেটা পেলাম আমরা, হুম, 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 সেটা আবার ওখানে আবার আমঝুপিটাকে পেলাম না। আচ্ছা, আচ্ছা, আমঝুপিটা পেলাম না। আপনি আগের যে 3টা নাম বললেন, একটা হুম, আমদা মাঠের হুম, হুম, ওই হুম, ইয়েতে এই ট্রেনিং পিটিআই এর পিটিআই পিটিআই এর পিটিআই সামনে, সামনে। হুম, ওখানে একটা, আর এই ময়ামারি মাঠ মাঠে, এই জি, একটা, হুম, আর ঠিক ওই টিটিসির পাশে পাশে যে পাশে যে খড়ের খড়ের মাঠ, মাঠটা, জি, ওইটা একটা, ওইটা তৃতীয়, ময়ামারিটা দ্বিতীয়, এবং ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওইটা, ওইটা। হুম। এখন এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বলা যাচ্ছে না কোথায় হচ্ছে। আর না, এটা এটা নিয়ে আলোচনা করুক, ফেসবুকে আলোচনা হোক, হ্যাঁ, আমরা একটু ফেসবুকে আলোচনা আলোচনা করছি, হোক, আমরা নতুন কিছু পাচ্ছি, এটাই এটা অনেক। ঠিক আছে। হ্যাঁ, তবে আহ, এই মেহেরপুরকে যদি আসলে, হুম, এটা তো এক ধরনের এলাকা ভিত্তিক একটা প্রতিষ্ঠান, জি, এলাকা ভিত্তিক প্রতিষ্ঠান। মেহেরপুরের দীর্ঘদিনের দাবি একটা বিশ্ববিদ্যালয়, যদিও আমাদের বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চাহিদা ছিল হুম, যে এখানে একটা কৃষি কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, প্রধান হুম, এলাকা হিসেবে। সেক্ষেত্রে আমরা একটা জেনারেল বিশ্ববিদ্যালয় পেয়েছি, এটা অতিরিক্ত পাওয়া হয়েছে, হুম, এ ব্যাপারে সন্দেহ নেই। হুম, চাওয়া থেকে পাওয়াটা বেশি হয়েছে। বেশি আছে, জি, এটা জি, এটা বিশেষায়িত তো বিশেষায়িতই ছিল, হুম, কিন্তু এটা তো আমার এটা তো পূর্ণাঙ্গ, 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 সম্পূর্ণটাই। হুম, তো সব মিলিয়ে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে ওই
এক নম্বর যে প্লেসটা হুম, হুম, ওটা খারাপ না, আচ্ছা, ওটা বেশ ভালো, হুম, ভালো একটু শহরের বাইরে, হুম, ঠিক আছে, যদিও এটাও শহরের বাইরে, হুম, ওইটা আবার শহরের কাছাকাছি, ওটা পৌরসভার ভিতরে, হুম, ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ে যতখানি এরিয়া লাগে, হুম। আহ, তার যে আসলে টোটাল যে অ্যাকোমোডেশন এবং যে না, পরিমাণ, অ্যাকোমোডেশন তো এই বিশ্ববিদ্যালয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে দিতে পারে না। না যেমন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো টোটাল অ্যাকোমোডেশন না দিতে আমি পারে সেটা না, বলছিও না, ইয়ে দিতে পারে নাই। আমি তাহলে সেটা বাইরে ভাড়া করে থাকবে, মেসে থাকবে বা একদমই তাই, ইয়েতে একদমই তাই। থাকবে, হলে সবাই তবে পাবে না। ওটাকে স্টেড হওয়ার সুযোগ আছে, জি, আমি সেটা জি, বলছি। জি, পাশেই ধরেন চকশ্যামনগর, ওই এ, ওটা তো একটা গ্রাম তাই না, জি, তাহলে আলটিমেট ওখান থেকে এদিকে আবার বন্দর, হুম, এদিকে আমদা, হুম, ঠিক আছে। আমি বলছি যে এলাকাটা আপনি বলতেই পারেন যে শহরটা স্টেড হয়ে গেল, হুম, হুম, এই যেটা আমরা একটু আগে আলোচনাও করছিলাম, আমঝুপিতে একটা ইয়ে দেওয়া, হুম। আহ, এই তো শহরটাও একটা স্প্রেড হয়ে যাবে। তো এই ঠিক এমনই, হুম, ওইটা ভালো। আচ্ছা, আবার এখানে কিছু ইয়েও তো আছে যে আপনি কোন জমি নিচ্ছেন, সেটা অধিগ্রহণ করতে কৃষি হবে। জমি, হুম, 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 সেটা 3 ফসলি জমি হলে এটা খারাপ হবে, জি, তাই না। আহ, সামগ্রিকভাবে বিষয়টা হুম, হুম, খারাপ হুম, হবে, হুম, কিন্তু সেটা যদি আবার একটু পরিত্যক্ত জমি হয়, হুম, যেমন খড়ের মাঠের ওইটা, ওখানে পরিত্যক্ত সেই অর্থে বলা যায়, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, কিন্তু মাঠটা হুম, ভালো, হুম। ও এখন মাঠটা আপনি অনেক আপনি ভালো। যেটা বলছেন, আপনার কাছ থেকে যে আমি আপডেটটা পেলাম সেটা হচ্ছে যে 1 নম্বরে রাখা হয়েছে ওইটা, হ্যাঁ, 2 নম্বরে রাখা হয়েছে এই ইয়েটা ময়ামারি, ময়মারি মাঠটা, 3 নম্বরে রাখা হয়েছে তৃতীয় হচ্ছে ওইটা, ওটা, রাইট। ওটা রাখা হয়েছে। এখন দেখা যাক এখন হচ্ছে, দেখা যাক সেটাই, মানে বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটা হবে, এটার বিশ্ববিদ্যালয় অনেক ইয়েতে মানে আবার এই ইয়েগুলো যে হচ্ছে, এটাই ইয়েও আলাদা। হয়েছে আপনার ওই হ্যাঁ, কিছু সাবজেক্টের ইয়েও জি, জি, শুরু জি, হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে যে হুম, আপডেট গুলো আমি চেক করছিলাম। চেক করতে গিয়ে আমি দেখলাম যে ওয়েবসাইটও তৈরি করা হয়ে গেছে। নাম দেওয়া হয়েছে mum.ac.bd। যেমন হচ্ছে ডিইউ এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বা ঢাকা ইউনিভার্সিটির জন্য বলা হয় ডিইউ, আমরা মেহেরপুরকে বলবো এমইউ। সেক্ষেত্রে হচ্ছে যে এমইউএম ডোমেন নেওয়া হয়েছে .ac.bd, চাইলে আপনারা দেখতে পারেন। এখনো ওয়েবসাইটটা টোটালি কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশনে আছে। আপনারা আবার মনে করেন না যে আমি বানাইছি, হ্যাঁ মেরপুরের বেশিরভাগ ওয়েবসাইটে আমার বানানো। তো এটা আমি প্রজেক্টটা পাই নাই, এটা অন্য আরেকটা কোম্পানি করতেছে, বাইরের কোম্পানি। দেখলাম যে বিডি10 একটা নামে একটা কোম্পানি বানাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে মেরপুর বিশ্ববিদ্যালয়ের আরেকটা আপডেট হচ্ছে যে 5টা সাবজেক্টের অনুমোদন চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সাবজেক্টগুলো হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, আইন, উদ্ভিদ বিজ্ঞান এবং বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিজম। এই পর্যন্ত আপডেট। আরো নতুন আপডেট আসলে আমরা নতুন আপডেট আপনাদের জানাবো। আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই। মেহেরপুর প্রতিদিনের একটা নিউজে আমার নজর যায়। সেখানে হচ্ছে যে মেহেরপুরে গত 6 মাসে সড়কে প্রাণ হারিয়েছে 11 জন, আহত 21 জন। 21 জন, এবং আহত হয়েছে অর্ধশত। আহ, দুজন মুখোমুখি অ্যাক্সিডেন্টে মারাও গেলেন। বিষয়গুলো কি করে দেখছেন? সড়ক দুর্ঘটনা আমাদের এই জনবহুল দেশে, হুম, এটা মহামারীতে যে দুর- আহ, হুম, হুম, ইয়েটা হয়, হুম, হুম। আহ, যত মানুষ মারা যে গেছে। মৃত্যুটা ঘটে, হুম, তার চেয়ে বেশি, আচ্ছা, তার চেয়ে বেশি, এবং এটা আমাদের নিত্য সাথী হয়ে গেছে এবং খুব ট্র্যাজেডি। হুম, এক একটা পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মারাত্মক। আপনি চিন্তা করেন যে সেদিনকে আমরা যদি এই 26 তারিখে যে ঘটনাটা ঘটল, হুম, হুম। এই সরি, এই 26 তারিখ বলছি, হ্যাঁ 26 তারিখে 26 তো, তারিখে, 26 ছাব্বিশ তারিখে তারিখে ছিল। তো যে জি, 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 ঘটনাটা ঘটল, জি। ভাবা যায় যে একটা 4 লেন রাস্তা, হ্যাঁ, আমি আমি এটাই চিন্তা 4 লেন করতেছিলাম। ফোর রাস্তায় রাস্তায় মানে মুখোমুখি হ্যাঁ, সংঘর্ষ হচ্ছে 2টা মোটরসাইকেল, দুটো মোটরসাইকেল। ভাবা যায় এটা। ওই কেউ কি বিশ্বাস, কাউকে তো মানে বলাও যাবে না, সে হুম, বলবে যে এটা কি পাগল নাকি, হুম, এটা হুম, হয়। হুম, 4 লেন রাস্তায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, হুম, সংঘর্ষটা কেন হলো, মুখোমুখি সংঘর্ষই তো হয়েছে, জি, জি, তাই নাকি। হুম, মেহেরপুরে এখনো পর্যন্ত আপনি ট্রাফিক আইন যদি মানেন হুম, তাহলে অ্যাক্সিডেন্ট হবে, মেহেরপুরে, আচ্ছা, ট্রাফিক আইন মানলে অ্যাক্সিডেন্ট হবে, তার কারণ বেশিরভাগ জন যখন আসলে ট্রাফিক আইনটা মানছে না, হুম, 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 তাহলে হুম, আপনি যখন মানতে যাচ্ছেন সেটাই তখন সেটাই তখন রং সাইড হচ্ছে, তো তখন রং সাইড হয়ে যাবে ড্রাইভারের জন্য। তাই না, জি, বা সেম সাইড হয়ে যাচ্ছে, হুম, হুম, একদম। হুম, এই ঘটনাটাও তাই ঘটেছে। আচ্ছা, আপনি চিন্তা করেন যে বন বিভাগের আগ পর্যন্ত ওই যে হুম, পাম্পটা আছে, হুম, ওই পাম্পটা পর্যন্ত আপনার আমাদের এই ওয়াবদা মোড়ের যে ডিভাইডার, হুম, জি, মোড়ের যেহেতু হুম, হুম, মোড়টা বড়, হুম, হুম, ওখানে ডিভাইডারের ডিজাইনটা কিন্তু অন্যরকম, হুম,
ঠিক আছে? আপনি তাহলে ওইখান থেকে আপনি যদি এই আমি ডান আমাদের দিকে যেতে চাই। আমাদের যদি হুম, হসপিটালের এই রোডে ঢুকতে চান আপনি, হুম, 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 আপনাকে বাম দিক দিয়ে এসে আপনার সিএস অফিসের সামনে পর্যন্ত এসে আপনাকে তারপরে ডানে ঢুকতে হবে। জি, জি, এটা হলো পদ্ধতি হুম, এই হুম, মোড়ে ক্যারেক্টার অনুযায়ী। হুম, হুম, সেই ছেলেটা করেছে কি, সেই ছেলে এই দিকে বাম দিকে তার রাস্তা একটু বেশি হচ্ছে, হুম, 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 ঠিক আছে? হুম। সে ও উল্টায় ডান যাচ্ছে। দিক দিয়ে হুম, সোজা ওই দিক দিয়ে বেরোবে যেদিক দিয়ে আপনার কুষ্টিয়া রোডে গাড়ি আসছে, সব গাড়ি ওদের বাম দিক দিয়ে আসছে। হুম, হুম, সে প্রথমে একটা ইয়ের সম্মুখীন হয়েছে, মাইক্রো, এখন ওর রং সাইডে হুম, 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 মাইক্রো আসছে। হুম, আর আলটিমেট আপনার 4 লেন রাস্তা, সেখানে তো যার যার সাইডে সেখানে তো গতি আছে, আছে, আছে। প্রত্যেকেরই তো হুম, গতি হুম, আছে, হুম, তাই নয় কি? আর এটাই স্বাভাবিক। তো এবার যখন ওই দিক দিয়ে ঢুকিয়েছে, ওই মাইক্রোটা কোনো রকমে বেঁচে সাইড করে চলে গেছে, মাইক্রোর পিছনেই ছিল মোটরসাইকেলটা, মোটরসাইকেল। আচ্ছা। সে গিয়ে ডিরেক্ট মারছে। একজন চাকুরিজীবী, তার পরিবারের সকল স্বপ্ন ধূলিসাৎ হলো। হুম, হুম, আর ওই ছেলের স্বপ্ন শুরুই হয়নি, হুম, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিল, হুম, তার স্বপ্ন শেষ হলো। তার তো শেষ হলো না, সে তো গেলই, হুম, ওই পরিবারটার বাবা মায়ের হুম, হুম, জীবিত থাকা অবস্থায় ওই পরিবারটা কি হলো। তো এখন আমরা এই এই সড়ক দুর্ঘটনার এই ধরনের মর্মান্তিক বিষয় নিয়ে অনেক কথাই জানি, অনেক উপাখ্যান আছে, অনেক গল্প আছে, অনেক পরিবারের শেষ হয়ে যাওয়ার গল্প আমরা জানি, হুম, প্রত্যক্ষ করেছি কত, হুম, তাই না? জি, এই গল্প আর কত বলা যাবে? সেক্ষেত্রে এই সড়কের দুর্ঘটনা কিন্তু আর কমছে না, জি, কোনোভাবেই কমছে না। হুম, তো ধরেন আমাদের যে যৌথ বাহিনী কাজ করছেন, হুম, হুম, সেনাবাহিনী আছেন, তো এই সেনাবাহিনী একটা কাজ করেছে, হেলমেটটা পড়াতে পেরেছে, করাতে পেরেছে। হেলমেটটা জি, পড়াতে জি। পেরেছে। আমিও মানে মোটরসাইকেল চালাই। হ্যাঁ, আমাকেও হ্যাঁ, হেলমেট পরে হ্যাঁ, রাইট। বাধ্য করেছে। সেনাবাহিনীকে থ্যাঙ্কস যে হুম, হুম। ওনারা আসলে সত্যিকার এটা অর্থে এই পেরেছে। এই এটা পেরেছে। চর্চাটা করাতে পেরেছে, জি, ঠিক জি, আছে? কিন্তু প্রশ্ন হচ্ছে, হেলমেট দিয়ে না হয় আমাকে সেভ করছেন, হুম, হুম, অ্যাক্সিডেন্টে যেন আমার মাথাটুকু বাঁচলে, আমার যদি ভাঙচুরও বডিতে হয়ে যায় তবু আমি বেঁচে থাকবো, জি, আমার নিজের প্রয়োজনে পড়া উচিত। হুম, সেটা আমাকে, ওই যে বললাম, আমি তো আইন মানি না, তাই না? হুম, 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 আমাকে বাধ্য করার জন্যই আইন, আমি নিজেকে শাসন করতে পারি না, হুম, 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 এটার জন্যই আইন। এটার জন্য তো সেই ক্ষেত্রে আরো যে সমস্ত অবৈধ যানগুলো আছে, আপনি হুম, যদি মেহেরপুর শহরেই ঘোরেন, আপনি দেখেন তো আসলে কি পরিমাণ অটো হুম, হুম, রাস্তা ব্লক করে যাচ্ছে। আপনি মোটরসাইকেলটা তো তার চেয়ে বেশি শক্তির যান, তাই জি, তো? জি, আপনি ওভারটেকই করতে পারবেন না। এখন রিক্সাতেও তো আসলে হুম, 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 আছে। ইঞ্জিন আছে। আমি জি, কাউকে দায়ী করছি না। আমার প্রশ্ন হলো যে আপনি তো একটা যে কোনো কাজ করবেন, আপনি তো একটা সম্ভাব্যতা যাচাই করেই তো আপনি একটা সিদ্ধান্ত নেবেন, জি, তাই নাকি? অবশ্যই, অবশ্যই। আপনার রাস্তার অ্যাকোমোডেশন কত, হুম, হুম, আপনার এলাকার লোক হুম, সংখ্যা কত, হুম, রাস্তার পরিধি কতটুকু, আইডিয়াল একটা ইয়ে যদি ধরি, আমার জনসংখ্যাকে কেন্দ্র করে আমার অন্তত 25% রাস্তা থাকতে হবে আমার মোট এরিয়ার, হুম, তাই হুম, না? হুম, সেটা যদি না থাকে তাহলে সেটা তো নাই। উপরন্ত সেই রাস্তার উপরে যে একটা স্কুল বয় যখন পিঠে ব্যাগ নিয়ে সাইকেল চড়ে যাচ্ছে, সেও কিন্তু ড্রাইভার, হুম, হুম, সাইকেলের জি, ড্রাইভার, জি, তাই না? জি, জি, সেও কিন্তু এই রাস্তাটা দখল করছে। হুম, হুম, তাহলে এই রাস্তাটাকে নিরাপদ করতে হলে হুম, আমার আসলে কি কি মেজার আমার আসলে নেওয়া উচিত? হুম, হুম, সেক্ষেত্রে আপনি আমার মোটরসাইকেলের কাগজ দেখছেন, আমাকে আমার হেলমেট আছে কিনা সেটা দেখছেন, কিন্তু ভাই, এই আমার পাশে যে রাস্তা, ওই রাস্তাটা ব্যবহার করে হুম, অবৈধ যানগুলা চলাচল করছে, তাদেরকে আপনি কিছুই বলছেন না। রাস্তা কি নিরাপদ হবে? পৌরসভা কর্তৃক যতগুলা অটোকে এই শহরে চলতে পারমিট দিল, লাইসেন্স দিল, হুম, 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 এই পৌরসভার রাস্তা কি আসলে ওই পরিমাণ অটো কি আসলে এই রাস্তা বাহার বহন করতে পারবে? অন্য আরো যে সমস্ত যানবাহন গুলো আছে, হুম, 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 সেই যানবাহন গুলার সাথে যদি এতগুলো অটো যুক্ত হয়, তাহলে রাস্তা তো এমনি নিজের থেকে অনিরাপদ হয়ে গেল, হ্যাঁ, জি, জি, তাই নয় কি? জি, তাহলে তাহলে আমরা এই নিরাপদ রাস্তা, নিরাপদ রাস্তা, নিরাপদ সড়কের কথা যে আমরা বারবার করে বলছি, জি, এই নিরাপদ সড়কটা তো আসলে ভাই পাচ্ছি না। তাহলে আমার এই করণীয়টা আসলে ওই শুধু বলাই হবে, কিন্তু প্রয়োগ যদি আসলে না হুম, হয়, হুম, হুম। তাহলে আমরা আসলে কেউই নিরাপদ হব না। আপনি আমি যে আমরা বলতে থাকি, আমাদের কাজ হচ্ছে বলা বা সচেতন করা। আমরা বলতে থাকি, বলতে থাকবো।
প্রশ্ন করতে থাকবো। হয়তো বা সবাই সচেতন হবে, সবাই চাওয়া শুরু করবে, এবং কোন এক সময় গিয়ে আমরা এটা হয়তো আশা ভালো করি কিছু, তাই। আশা করি ভালো কিছু দেখতে পারবো। সেইটাই। আমাদের পরবর্তী প্রসঙ্গে, মানে প্রসঙ্গটা হচ্ছে যে মেহেরপুর পৌরসভায় 40 কোটি 30 লক্ষ টাকার বাজেট পেশ করা হয়েছে। এই অনুষ্ঠানে আপনি নিজে সশরীরে ছিলেন, এই ইয়েতে নিউজে বলা হয়েছে। তো পুরো বিষয়টা আপনি একটু বুঝাই বলেন। আমি মেহেরপুর পৌরসভার এই বাজেট অধিবেশনে ছিলাম, আর মেহেরপুর পৌরসভার প্রত্যেকটা পৌরসভার একটা টিএলসিসি কমিটি থাকে। আচ্ছা, হুম। আচ্ছা। টিএলসিসি কমিটি থাকে, টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটি। হুম, কমিটিটা গুরুত্বপূর্ণ, হুম, প্রত্যেকটা পৌরসভায় থাকে। এই কমিটির গুরুত্ব এতটাই যে আপনার পৌরসভার যত বাজেট থেকে হুম, শুরু করে হুম, যা যা কর্মকাণ্ড থাকে, এইগুলা টিএলসিসির কিন্তু একটা অনুমোদন লাগে। আচ্ছা। সেখানকার মেম্বার কারা, আমি সাংবাদিক হিসাবে প্রতিনিধিত্ব করছি জি, সেখানে। জি। ঠিক এমনি অপরাপর যে সমস্ত ইয়েগুলো পেশাজীবী আছেন, হুম, হুম, ঠিক আছে, হুম, সিভিল সার্জন, শিক্ষা অফিসার, তারপরে আপনার কৃষিবিদ, হুম, হুম, এরকম প্রত্যেকে 52 সদস্য বিশিষ্ট এই কমিটি কিন্তু খুব ভালো একটা, সেই অর্থে বলা যায় যে পার্লামেন্ট, যে সেখানে অনুমোদন লাগে। হুম, তো টিএলসিসি কমিটির সাথেই এই বাজেটের ইয়েটা ছিল। মেহেরপুর পৌরসভা আসলে বাংলাদেশের চতুর্থ পৌরসভা। প্রাচীন সেই ইয়ের জনপদে, আমাদের এই জনপদের হুম, তৎকালীন নদিয়া জেলার আদি সাব ডিভিশন এই মেহেরপুর। হুম, হুম, আমাদের এই পৌরসভার যে সমস্যা, হুম, আমি সেদিনকে আলোচনা করতে গিয়ে হুম, হুম, আমি বললাম যে আমার এইগুলা প্রশ্ন, সেখানে আমি অনেক বিষয় উত্থাপন করেছি। হুম, হুম। তো অনেক বিষয় উত্থাপনের মধ্যে আমার ডাম্পিং ব্যবস্থাপনা ছিল। হ্যাঁ, আমার এটা নিয়ে প্রশ্ন ছিল। এটা মানে পরের নিউজটা সহ আপনি আচ্ছা, একটু ইনক্লুড আচ্ছা, করে দেন যে আচ্ছা, তাহলে আমি আহ, শুধু এইটুকু বলি, আমি হুম, হুম, ওগুলাতে হুম, আসছি। হুম, সমস্ত কিছু বলার পরে আমি বলছি যে এইগুলা আমি আমলেই নেওয়ার কথা বলছি না, না বলে হুম, হুম, আমি একটা বিষয়ে এমফ্যাসিস দেওয়ার চেষ্টা করছি, যে আমি যে মানুষগুলোর কাছ থেকে সেবা নেব, হুম, নাগরিক হুম, হুম, সেবা, হুম, 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 আপনি বলছিলেন যে তাদের। নাগরিক সেবা যাদের কাছ থেকে আমি নেব, হুম, হুম, গ্রহীতা মানে সেবা গ্রহীতা হিসেবে হুম, হুম, যিনারা সেবা প্রদান প্রদান করবেন, হুম, সেই 250 জন মানুষ হুম, এখানে 24 মাস বেতন পায় না। তা আমি চাকরি করেন যারা সেবা দিবেন হিসেবে, হুম, হুম, তো তারা যদি 24 মাস বেতনই না পান, হুম, আমি সেবা গ্রহীতা হিসাবে তিনার কাছ থেকে কিভাবে সেবাটা চাইব? হুম, বা কি রকম সেবাই বা তিনি দিতে বা পারবেন? তিনি কিভাবে এই পেটে ক্ষুধা নিয়ে হুম, হুম, উনি কিভাবেই বা আমাকে সেই সেবাটা দিবেন? তা আমি এইটুকু বলতে চাই যে ওনার যে চাকরি, সেই চাকরির বেতনটা এতদিন বাকি কেন, এবং এই বাকি বেতন কিভাবে আমরা দিতে পারি, সেটাকে আগে এনশিওর করতে হবে। হুম, আমার পৌরসভার আয় কত, পৌরসভার ব্যয় কত, হুম, এখানে আয়ের চেয়ে ব্যয়ের বেশি। হুম, তাহলে এর মধ্যে থেকে যখন আবার বকেয়া থাকে, যার কারণে সেই বকেয়ার কারণেই কিন্তু আরো এটা দিনে 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 হুম, বাড়তে থাকে। হুম, তাহলে আমার আয়ের উৎস বাড়াতে হবে। হুম, আয়ের উৎস আমার কি কি আছে? সেই আয়ের উৎসের মধ্যে আমার হোল্ডিং ট্যাক্স হচ্ছে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ একটা। তাই না? হুম, সেটা সরকারি খাত এবং বেসরকারি খাত। হুম, আমরা নাগরিক হিসাবে আমরা একটা ট্যাক্স দিই, এবং সরকারি প্রতিষ্ঠানগুলা যারা আছে, তাহলে আমার সর্বশেষ অ্যাসেসমেন্ট অনুযায়ী আমার মেহেরপুরের সর্বনিম্ন ট্যাক্স হচ্ছে, হোল্ডিং ট্যাক্স হচ্ছে 250 টাকা, হুম, তাই তো? হুম, কিন্তু এখন যদি এই হোল্ডিং ট্যাক্সকে আপনি যদি বাড়াইতে না পারেন, আমার এই কথা শুনে নাগরিকরা হয়তো উষ্মা প্রকাশ করবে যে আমি একজন নাগরিক হিসাবে হুম, নাগরিকদের ট্যাক্স বাড়াতে বলছি। হুম, আমি হুম, আসলে তা বলছি না। আমি বলতে চাচ্ছি যে পৌরসভাটাকে যদি আপনি রাখতে চান, তাহলে সবারই নজর দিতে হবে, সবাইকে নজর দিতে হবে। আমি এটা জানি, যার 3 তলা বাড়ি, সে 1000 টাকা পৌর ট্যাক্স দেয়, এক হুম, হাজার টাকা হুম, হুম, ঠিক আছে? এবং এই যে আমি বললাম যে আমাদের নাগরিকদের যে হোল্ডিং ট্যাক্স, নাগরিকদের হোল্ডিং ট্যাক্সটা হচ্ছে এই 70-75 লাখ টাকা, হুম, 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 বুঝছেন? হুম, তাহলে 70-75 লাখ টাকা, অথচ মূল ইয়েটা হচ্ছে প্রায় 2.5 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স আসে। জি, বাকিটা 2 কোটি টাকার উপরে আসে সরকারি প্রতিষ্ঠান থেকে, হুম, ঠিক আছে? তাহলে আমার এই যে 70-75 লাখ টাকা হোল্ডিং ট্যাক্স, তার অর্ধেকই, জনগণের অর্ধেকটা হচ্ছে 250 টাকার, জি, জি, অর্ধেকটা হুম, হুম, 250 টাকা। হুম,
তাহলে এই যে বাড়িটায় আমরা বসে আছি, এটা 3 তলা বাড়ি, তার হোল্ডিং ট্যাক্স কত? এখন নিয়ম অনুযায়ী যদি আপনাকে বলি যে এই বাসাটার ভাড়া যদি গড়ে যদি প্রতি মাসে 30,000 টাকা হয়, মানে সব ফ্লোর গুলো সব মিলে, ফ্লোর গুলা ফ্লোর মিলে গুলো যদি মিলে। 30,000 টাকা হয়, নিয়ম অনুযায়ী আপনার 11 মাস মালিকের, 1 মাস পৌরসভার, মানে বাৎসরিক 30,000 টাকার মতো। তাই না? তাহলে আপনি যদি এই 5-10 হাজার টাকাও যদি আপনি পৌরসভাকে ট্যাক্স না দেন, 8-10 হাজার টাকাও যদি না দেন, 30,000 টাকা আপনাকে দিতে হবে না। যদি আপনি সেটা না দেন, তাহলে কিন্তু এই পৌরসভা দাঁড়াতে পারবে না। তার কারণ এই হোল্ডিং ট্যাক্সের উপরেই তাকে দাঁড়িয়ে থাকতে হবে। তার কারণ হচ্ছে মেহেরপুরে কোনো শিল্প কলকারখানা নাই। যে প্রতিষ্ঠানগুলা ওই সরকারি প্রতিষ্ঠানের মতো করে তারা এখানে দেবে, কৃষি প্রধান এলাকা, সেক্ষেত্রে এখানে কোনো শিল্প কলকারখানায় গড়ে ওঠেনি। এই শিল্প কলকারখানা বিহীন একটা পৌরসভা, সেখানে শুধুমাত্র এই হোল্ডিং ট্যাক্স গুলোর উপরে নির্ভর করে, তাই না? আর বাজার ঘাটের ইজারা। আর আর আরো প্রশ্ন ছিল আপনাকে জি বলেন। পৌরসভা নিয়ে, আমি জি ওটা বলেন। এখন আর যেতে পারছি না। আপনার হচ্ছে যে নির্মাণের 4 বছরেও চালু হয়নি মেহেরপুরের বর্জ্য ব্যবস্থাপনার ওই যে পরিশোধনাগার, এই এই বিষয়টা একটু এইটা বলেন। এটার ব্যাপারে আমিও জিজ্ঞাসা করেছিলাম, জি। আমারও প্রশ্ন ছিল। হুম, এই বর্জ্য ব্যবস্থাপনার এটা অনেক টাকা, প্রায় 2.5 কোটি টাকা খরচ করে এই বর্জ্য ব্যবস্থাপনা, জি। সেটার অব্যবস্থাপনার কারণেই সেটা আক্রান্ত হয়েছে অলরেডি। জি। এখন এইটা বলতে গিয়ে আবার সেই নাগরিকদের ইয়েতে চলে আসতে হচ্ছে। ওইখানে যে প্ল্যানটা ছিল, সেই প্ল্যানটা হচ্ছে আপনার মূলত আপনি নিজেও জানেন, আপনার ধারণা আছে, যেগুলো হচ্ছে পচনশীল বর্জ্য, সেটা একটা জায়গায় ফেলে সেখান থেকেই আপনার ওই রিসাইকেল করে দেখা যাচ্ছে যে সেখান থেকে সার উৎপাদন করা। ঠিক আছে? এখন এই পচনশীল বর্জ্য এবং অপচনশীল বর্জ্য, এটাকে আলাদা কে করবে? আমি যদি উদাহরণ দিই, আমার বাসা থেকে যদি ধরেন আমার মিসেস এই বর্জ্যগুলো একটা পলিথিনে করে রাস্তায় যেখানে ফেলে সেখানে ফেলে দিয়ে গেল, ওর মধ্যে পচনশীল বর্জ্য আমার বাজার করে আসা ব্যাগের মধ্যে যা যা ছিল সেইগুলার যেমন ওই বর্জ্যগুলা ছিল, ওর মধ্যে যে গ্লাসটা ভেঙে ফেলেছিল, কাঁচের গ্লাস, সেই গ্লাসটাও কিন্তু ওই প্যাকেটেই ছিল। না, এটা নিয়মের ভিতরে আনা যায়। যেমন হচ্ছে যে ঢাকা মেট্রোপলিটনে আমি দেখেছি যে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ব্যাগ ব্যাগ হয়। দাঁড়ান, তো আমি সেটাই বলছি, এটা তো সব জায়গাতেই হওয়ার কথা। জি। এখন ওইটা যদি আমি যদি ওইটাকে আলাদা করে সেই বর্জ্যটা যদি না ইয়ে করতে পারি, এটা তো আমি না করলাম না, ওই যে আমার গিন্নি কিন্তু করলো না এটা, তাই তো? তাহলে সে গিয়ে ফেললো, এবার যে ওখান থেকে উত্তোলন করছে যে ট্রাকে, সেও কিন্তু ওইভাবেই নিয়ে চলে যাচ্ছে, তাই না? এইবার যেখানে গিয়ে ফেলছে, তাহলে ওইখানে আপনি দেখেন যেটা অপচনশীল এবং পচনশীল সব এক জায়গায়, তাহলে ওই প্রকল্প টিকবে না, ওই প্রকল্প টিকবে না। তাহলে আপনাকে ওই যে প্রথমেই আপনাকে এই ব্যবস্থাপনায় আগে যেতে ব্যবস্থা হবে, করে ফেলতে হবে, আগে মানে ব্যবস্থা, দুইটা আলাদা একদম একদম আলাদা করে নাগরিকরা আলাদা করে দিবে যতদূর সম্ভব। একদম তাই। আপনার ওই বিন গুলা তো আলাদা আলাদা থাকা উচিত, তাই না? তা আমরা একটা রাস্তায় যে বিন গুলা দিচ্ছি, যে ডাস্টবিন গুলা দিচ্ছি, সেই ডাস্টবিনে তো আপনার ইয়েই নাই, তার তো অস্তিত্বই থাকছে না। আমরা গরুকেই নিয়ন্ত্রণ করতে পারি। জি জি, গরু নিয়ে আমার আরো আলোচনা আছে, আপনাদের শহরের গরু নিয়ে আমার প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এইরকম যে জনকণ্ঠের মতো একটা পত্রিকাতে নিউজ গেছে যে মেহেরপুরে গরুর অত্যাচারে অতিষ্ঠ শহরবাসী। ঠিক আছে, এটা নিয়ে কিছু বলেন আপনাদের। এখন এইটা আমার গত মিটিং এ আমি জানতে চেয়েছিলাম যে গত মিটিং এ আমার প্রস্তাব অনুযায়ী একটা খোয়ার করার কথা ছিল, পন্ডব যেটা বলে না, জি জি, পন্ড 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 পন্ড। হ্যাঁ, আমাদেরও ছাগল ধরে নিলে জি আমি জি জি, নিয়ে আসতে যাইতাম, ছিল বাংলায় সেই খোয়ার বলে, খোয়ার বলে। জি জি। তো এখন প্রশাসক যিনি দায়িত্বে আছেন তরিকুল ইসলাম সাহেব, উনি বললেন যে দেখেন, এটা নিয়ে আমিও তো একমত ছিলাম আপনার সাথে, কিন্তু এটা লাস্ট অফ অল করতে পারলাম না, এটার কারণ এটা আইন পারমিট করছে না এখন, এই খোয়ার ব্যবস্থা এটা উঠে গেছে, এটা করছে না। ঠিক আছে, আচ্ছা উঠে গেল, তাহলে আমাদের কিন্তু বিকল্প ব্যবস্থা দরকার। না, বিকল্প ব্যবস্থা হিসেবে আমি যেটা দেখেছি যে সেটা হচ্ছে যে দুই একজনের জন্য আপনারা অশান্তির মধ্যে আছেন, আপনারা করেন কি, আপনারা সবাই 100% গরু পালন করেন এবং রোডে ছেড়ে দেন, এটার মতো বিকল্প আর হইতে পারে না।
সবাই গরু মানে সবার গরু থাকবে, সবারই অত্যাচার হবে। হ্যাঁ, শহর শহর অন্য লেভেলে হবে। আচ্ছা, এটা একটা হতে পারে আপনার এটা। আর একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে জি, যে জি। আপনি যখন প্রাণী সম্পদ অফিসে আপনার গরু বা ছাগলকে নিয়ে যান, হুম, হুম, হুম। আপনি জানেন ওইখানে আপনি এ, আপনার ওই প্রাণীর বিপরীতে কার নাম লেখা হবে? আপনার নাম। জি, জি। ওখানে পেশেন্টের নাম লেখা হয় না, 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 না। ছাগল বা গরু। না, না, না। হ্যাঁ, ওই হ্যাঁ, পেশেন্টের তো নাম নাই, না, না। ওখানে কিন্তু আপনার নাম লেখা হয়, জি, তাই জি, তো? জি। তো যেহেতু আপনার নাম লেখা হবে, হুম, সরাসরি হিরো লেখা হবে, হুম, হুম, আপনি ছাগল নিয়ে গেছেন বা গরু নিয়ে গেছেন, তো সেই ক্ষেত্রে আপনার ওই ইয়েতে মালিকদের হুম, হুম, প্রশাসনিকভাবে ধরে নিয়ে এসে তাদেরকে স্টেট অ্যারেস্ট করতে হবে। হুম। যদি সে কথা না শুনে, তাকে আসলে আইনের আশ্রয় নিতে হবে। মানে সে তো আসলে সেই অধিকার তাকে দেওয়া হয়নি যে না, আমার কাছে এখন যদি আপনি দৃষ্টিকটু সেই মনে হয়েছে, মালিককে দেখেন। মালিককে হ্যাঁ, যদি না হ্যাঁ, হ্যাঁ, ধরেন, হ্যাঁ, হ্যাঁ। আপনি ধরেন এই পশুকে তো আপনি কিছু বলতে পারছেন না, প্রাণীটাকে তো আপনি কিছু করতে পারছেন না, না। না, আপনি দেখেন যে জনকণ্ঠের মতো জাতীয় দৈনিকে ছবি সহ হুম, এটা পোস্ট হয়েছে। হুম, মানে এটা আমার কাছে খুবই খুবই মানে ইয়ে মনে হয়েছে যে হুম। এটা তো আসলে এখন যদি এটা কোনো প্রতিকার না পাই হুম, হুম, না, জনগণ, নিউজ ঠিক আছে, নিউজ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তাহলে আমাদের তো সচেতনতার জায়গায় আসা একদম উচিত। তাই। কিন্তু এইটা যখন আপনি ওই যে আপনি তো এনফোর্স করতে হবে, আপনি শুধু জি, একটা জি। আপনার আইন আছে, আপনি আপনি যদি তা এনফোর্স না করেন তাহলে হুম, কি হবে নাকি? না। তাহলে আপনি যে যারা শুনছে না, গরু কথা শুনছে না, ব্যাপারটা তো তা না। হুম, 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 গরুর মালিককে আপনাকে ডাকতে হবে। হুম। আপনি তার জন্য তো খোয়ার আছে, গরুর জি, খোয়ার জি। না হয় আইনগতভাবে নাই এখন, হুম, 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 কিন্তু গরুর মালিকের খোয়ার আছে তো, জি। আপনাকে তাকে আনতে হবে, গরুর মালিককে ধরে আনতে হবে, হুম, তার গরু ঠেকানোর জন্য সে দায় তাকেই নিতে হবে। হুম, আপনি যতক্ষণ এটা না করতে পারবেন, হুম। ততক্ষণ এটা 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 স্বাভাবিকভাবে হবে স্বাভাবিকভাবে না, হবে না। এটা হবে না। এখন এছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। গত সময় মেয়রকে দেখেছি যে ওই গরু একাধিক দিন হুম। ওই তাকেই পুষতে হয়েছে ইয়ের পার্কের ভিতরে, ঠিক আছে, খাবার টাবার দিয়ে। এখন প্রাণী তো সে, প্রাণী, হ্যাঁ, প্রাণী মারা তো যাবে। জি, তাকে তো মারা যাবে, তাই জি, না? জি, জি। তাকে তো কষ্ট দেওয়া যায় না। হুম, এগুলা করেছে মালিক, সেখান থেকে পর্যন্ত এসে গরু নিয়ে যায়নি। মানে মালিকের ডেডিকেশনটা চিন্তা করতে পারেন আপনার, মালিক হিসাবে যে সে, আমি একবার আমার ফেসবুকে পোস্ট দিয়েছিলাম জি। যে জবাই করে খেয়ে ফেলা উচিত, পিকনিক করা উচিত, হুম, ঠিক আছে, এটা হুম, করতে পারলে ভালো হবে। হুম। চুরি সব সময় খারাপ জিনিস না, একদম কিছু, কিছু, এইভাবে খুব কিছু, কিছু মানুষের কিছু, উপকার হ্যাঁ, হয়। কিছু কিছু মানুষের উপকার হয়, ঠিক আছে, জি, সেটা দিয়েও লাভ হয়নি। জি। আমি পোস্ট দিয়েছি যে বেওয়ারিশ গরু না, বেওয়ারিশ মালিক, হুম, আমি এ ধরনের পোস্ট দিয়েছি আমার ফেসবুক পেজে, আচ্ছা। লাভ হয়নি। হুম, এরা কারা আসলে? এই যে গরুগুলা পালে আসলে এরা কারা? তাহলে আলটিমেট এখন প্রশাসনিক ভাবে এদেরকে আসলে এদের যে খোয়ার আছে, হুম, এদের খোয়ারে দিতে হবে। এদেরকে খোয়ারে না দেওয়া পর্যন্ত হুম। ওর গরু খোয়ারে যাবে না, যেহেতু ওর গরুর খোয়ারের ব্যবস্থা নাই, তাহলে মালিককে খোয়ারে দিতে হবে। এছাড়া কোন প্রতিকার আছে বলে আমার কাছে নেই, মনে হয় না। মনে হচ্ছে না। আচ্ছা, সেক্ষেত্রে আপনি দেখেছেন যে মেহেরপুরের ৫টা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে, যে হুম, ওই শেখ হাসিনা বা শেখ মুজিব বা এই জাতীয় নামের সাথে সংযুক্ত যেগুলো ছিল সেই হুম, নামগুলো পরিবর্তন করা হচ্ছিল। যেমন হচ্ছে যে শেখ রাসেল, রাসেলের নাম চেঞ্জ করা হয়েছে। তারপরে হচ্ছে মুজিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম চেঞ্জ করা হয়েছে। শহীদুদ্দিন টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের নাম চেঞ্জ করা হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে মুজিবনগর থানার নাম কি হতে পারে আসলে? এটা কি রতনপুর থানা হবে বলে মনে হয়? নাম পরিবর্তনের বিষয়ে হুম, বলতে হয়, নাম প্রবর্তনের ব্যবস্থা আছে দেখেই নাম পরিবর্তনের প্রশ্ন আসে, হুম, তাই তো? হুম, নাম প্রবর্তন কেন করতে হলো? রাষ্ট্রের যারা শাসক শ্রেণী, হুম, হুম, আসলে কেউই সেবা দেয় না, সবাই শাসক। হুম, তো এই যে যারা শাসক, আহ, তাদের যে নাম প্রবর্তন করতে হলো, হুম, হুম, তাই না? এখন আপনি রাষ্ট্রে ছিলেন, আপনি নাম প্রবর্তন করেছেন একটা, যে নাম দিয়েছেন হুম, হুম। এই স্টুডিওটার নাম অমুক। হ্যাঁ, দিয়েছি। আপনি যখন নাই, তখন যখন আমি এসছি, হুম, তখন আপনারটা তো সরিয়ে তো আমি আর একটা নাম নাম দেব। দিবেন। হ্যাঁ, খুব সিম্পল একটা খুব বিষয়, সিম্পল, খুব খুব সিম্পল। সিম্পল, তাই জি, নাকি? জি। নামটা দিতে হলো কেন?
খুব স্মরণীয় বরণীয় একজনের নাম এখানে উল্লেখ করতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কোলের মধ্যে কিউবা, জি। কিউবার প্রয়াত প্রেসিডেন্ট, বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো। ফিদেল ক্যাস্ট্রো বলে গেছেন তার জীবদ্দশায় পর্যন্ত, আমার অবর্তমানে আমার নামে যেন একটি কোনো জায়গা নামকরণ না করা হয়। আপনি ভাবতে পারেন, আপনি ইরানের আহমেদিনেজাদের কথা না না শুনেছেন? না, এই একই কথা তো আমার মানে আমার এখনকার প্রধান উপদেষ্টা বলেছে, হুম যে ডাক্তার ইউনূস সাহেব বলেছেন যে হুম। আমার নাম দিয়ে, আমার ছবি দিয়ে বা আমার কোনো কিছু দিয়ে যেন কোনো কিছু বানানো না হয়। না, ওনার নামে যদি ওনার ব্যক্তিগত নামেও তো আছে, সেটা আর একটা কোশ্চেন। হুম হুম। উনি রাষ্ট্রীয় নামে এটা দিতে চান না, ভালো। আচ্ছা, যেহেতু এই প্রসঙ্গ চলে গেল, আমার কিন্তু একটু এখন জানার দরকার। না না, হ্যাঁ, প্রসঙ্গটা আমি বলি। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে প্রসঙ্গটা এমন না, কিন্তু হুম হুম। আমি ওই জন্য বললাম আহমেদিনেজাদের কথা বললাম। জি। আমি আবুল কালাম আবুল কালাম হুম হুম। আবুল কালাম না, আব্দুল আব্দুল কালাম, কালাম। প্রেসিডেন্ট, জি ভারতের প্রয়াত জি জি। প্রেসিডেন্টের কথা বলছি। হুম আমি আমাদের সাবেক বিচারপতি, সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদের কথা বলছি। হুম। জি। ঠিক আছে? আমি সত্যিকার কথা, আমি উরুগুয়ের এক প্রেসিডেন্ট, উনি মারা গেলেন, হুম হুম। হুম, মুহিকো। জি। তো এই যে হোসে মুহিকো, তারপরে আপনার এই মানিক সরকারের কথা বলছি। আমি নামগুলা কেন বললাম জানেন? আমি যদি আমাদেরটার কথা আগে বলি, শাহাবুদ্দিন সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন 96 সালে, হুম হুম। আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, উনি, ওনার ছেলে ছিল ইয়েতে, অস্ট্রেলিয়ায়। আচ্ছা। তো অস্ট্রেলিয়াতে উনি ছেলের সাথে ওনার ল্যান্ড ফোন দিয়ে কথা বলতেন। হুম হুম। ঠিক আছে? ওনার ল্যান্ড ফোন দিয়ে যতদিন কথা বলেছেন, হ্যাঁ, হুম। ততদিন ওইটা আলাদা করে উনি বিল দিয়ে দিয়েছে। বিল দিয়ে দিয়েছেন। আচ্ছা। আপনি পার্সোনালিটি চিন্তা করতে পারেন? এটা হচ্ছে পার্সোনালিটি। জি। আমি মানিক সরকারের কথা বলছি, হুম হুম। এই ত্রিপুরার মুখ্যমন্ত্রী। উনি যখন হেরে গিয়ে মুখ্যমন্ত্রীর ইয়ে থেকে বেরিয়ে আসছেন, তখন ওনার কাছে প্রচুর বই। হুম ঠিক আছে? হুম। ওই বইগুলা রাখার মতো ওনার বাড়ি নেই। উনি পার্টি অফিসে উঠেছেন। হুম পার্টি অফিসে একটা রুম দেওয়া হয়েছে, হুম। উনি কিছু বইপত্র নিয়ে ওখানে উঠেছেন। ঠিক আছে? আর বাকি বইগুলা গ্রন্থাগার গুলাতে দিয়ে দিয়েছেন। হুম হুম। আমি উদাহরণ দিচ্ছি এইগুলা। জি জি জি। ঠিক আছে? হুম। কিন্তু আপনি এত নামকরণ কেন করলেন? এই নামকরণ তো নিরাপদ হবে না, না 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 তাই নয় কি? না। আপনি এগুলা করেছেন, আপনি একটা প্রতিষ্ঠান, এই যে শহীদুদ্দিন ডিগ্রি কলেজ, ওনার ছেলে মন্ত্রী ছিলেন, হুম হুম এমপি ছিলেন, হুম আপনি কেন করলেন এটা? হুম আপনার টাকা ওইটা, আপনার বাপের নামে কিছু করতে চান, হুম। আপনি নিজে সেটা নিজের টাকা দিয়ে করেন। প্রতিষ্ঠা হ্যাঁ, করবেন, নিজের টাকা দিয়ে করেন। তাই নয় কি? আপনি এটা করলেন কেন? হুম, হুম। না, একটা এটার জন্যই তো প্রতিষ্ঠান, আপনার হচ্ছে যে ৯৭৭টা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা একদম হয়েছে। তাই। ৯৭৭। আপনি সরকার ওটা যেমন করলেন, হুম হুম। আর একটা সরকারি প্রতিষ্ঠান, একটা ভোকেশনাল টেক্সটাইল জি জি। ইয়েতে, সেটাও সেইটাই। আপনি তার আপনার বাপার নামে করলেন। হুম হুম। কেন করলেন? এই করলেন দেখেই অপমানিত একটা হতে অপমানিত হলো। হতে হলো। জি। সার্বজনীন হওয়া উচিত ছিল, খুবই সার্বজনীন হওয়া উচিত ছিল। হুম হুম। যারা নমস্য ব্যক্তি, তাদের নামকরণে তো কিছু এখন হয়নি। এখন নতুন যেগুলো হচ্ছে এগুলো সার্বজনীন হচ্ছে মনে হচ্ছে, না, নাকি হবে না এখানেও তো। এখানেও না না, ঝামেলা হবে থেকে না, যাচ্ছে? হবে না। হবে না, আপনি সম্ভব না। বলেন তো, আপনি মুজিবনগর একটা এলাকা, হুম আপনি একটা নামকরণ করলেন, আপনি সেটা নতুন নাম চেঞ্জ হয়ে গেল, হুম হুম। তা আপনি মুজিবনগর থানার নাম কিভাবে চেঞ্জ করবেন? আমার প্রশ্ন এগুলো জায়গাটা বাড়াবাড়ি, এটা বারবারই। ডেফিনেটলি বাড়াবাড়ি। কারণ ওটা তো একটা উপজেলা বা অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। আপনি পারলে উপজেলার নামটা পরিবর্তন করেন, তাহলে সেই উপজেলার নামের ইয়েতে সেই থানার নাম হবে। হুম হুম আপনি নামটা পরিবর্তন করে দেন। হুম। তাহলে এই নামকরণের ক্ষেত্রে যেমন বাড়াবাড়ি আছে, এই নামগুলা পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু বাড়াবাড়ি আছে। হুম। না, যদি থাকে তাহলে আবার পরিবর্তন হবে। আবারও আমার পরিবর্তন আমার হবে, ধারণা। একদম তাই, যা আমি যা দেখেছি। একদম তাই। জি জি। বাংলাদেশে আপনার হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, হুম আমি বেশ আজ থেকে 15 বছর আগের কথা বলছি, 10, 15, 12, 14 বছর আগের কথা, যে বাংলাদেশে বিতর্কিত কোনো মানুষের নামে যদি কোনো স্থাপনা থাকে, সেগুলা পরিবর্তন করতে হবে। আপনি জানেন, যশোর রোড বিখ্যাত নামকরণের রোড, এটা যশোর রোড, ওইটা ছিল খানে সবুর রোড। খানে সবুর যেহেতু দেশের স্বাধীনতা যুদ্ধের বিতর্কিত মানুষ ছিলেন, হুম যার কারণে ওই নামটা পরিবর্তন করতে হয়েছিল।
মেহেরপুরে এই ধরনের একাধিক স্থাপনা ছিল যেগুলো নামকরণগুলো পরিবর্তন করতে হয়েছিল। হুম, ঠিক আছে? তো আপনি নামকরণ যখন করবেন তখন সেটা যদি সার্বজনীনতা না থাকে, হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ, যদি হ্যাঁ, আপনার পার্টিজেন হয়, হুম, হুম, হুম। সেটা যদি পরিবারতন্ত্রের মধ্যে থেকে যদি আসলে ইয়ে করেন আপনি, এইভাবে হ্যাঁ, অপমানিত হবেই, হবেই। গোষ্ঠীতন্ত্র যদি সেখানে থাকে, হুম, হুম, তাহলে আপনি অপমানিত হবেন। হবেই, খুবই হবেই, স্বাভাবিক, স্বাভাবিক, তাই নয় কি? স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে এই নামকরণ করা এবং নামকরণের যে পরিবর্তনের যে সংস্কৃতি, হুম, এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, হুম, হুম। আচ্ছা, অবশ্যই বেরিয়ে আসা উচিত। আমরা শেষ করব। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, আমার খুব ইন্টারেস্ট হয়েছে এই মানে আপনার কাছ থেকে জানার দরকার। মানে এই নির্বাচন নিয়ে তো অনেক কিছু হচ্ছে, হুম। মানে জাতীয় নির্বাচনের কথা বলছি, নির্বাচন নিয়ে তো অনেক কিছু হচ্ছে। ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে বলে মনে হয়? এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, এটা হচ্ছে পলিটিক্যালি যে হিসাব, হুম, হুম, বলে না রাজনীতির অঙ্ক আছে। হুম, রাজনীতির অঙ্ক, যারা রাজনীতি সচেতন মানুষ, হুম, তিনারা সে অঙ্কটা কষতে পারেন। হুম, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হুম, না হলে এটা হবে না। হুম, হুম, এখন এদেশের জনগণ, হুম, তারা তো বারবার প্রতারিত হয়েছে। জি, জি, হুম, পাশাপাশি জনগণের হুম, যে হুম, দায়বোধ থেকে তারা যে আসলে দায়িত্ব পালন করতে পেরেছে হুম, নির্দিষ্টভাবে, হুম, তাও তারা করেনি, পারেনি সেটা। হুম, আর অনেক ক্ষেত্রে করেনি। তার কারণ ভোটের রাজনীতিতে অর্থের যে যে অর্থের যে এক ধরনের প্রভাব, হুম, হুম, সেই প্রভাবে কিন্তু জনগণ যুক্ত হয়েছে, জনগণকে সেখানে ফেলা গেছে। হুম, হুম, যার কারণেই বলছি, সেই জনগণ এখন যদি বলে যে দেশের বেশিরভাগ অনেক ক্ষেত্রে যারা অশিক্ষিত, হুম, গরিব, হুম, যারা এখন দেখেন আগুনে হাত দিলে পুড়ে যাবে, এটার জন্য মাস্টার ডিগ্রি পাস করা না, না, লাগে না, 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 তাই এটা নাকি? খুব কমন সেন্স। জি। অন্যায় এবং ন্যায় এই হুম, বোধটা প্রত্যেকের আছে, হুম, তাই নয় কি? হুম, হ্যাঁ, একটা মানুষ গরিব হতে পারে, হুম। গরিব হলে যে আপনি তাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন না, আপনি না, না, কিন্তু না, এটা পারবেন না। এটা ইম্পসিবল। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এই এখনকার যে রাজনীতি, হুম, হুম, আপনি যেটা জানতে চাচ্ছেন, এই সমীকরণ মেলানো কিন্তু কঠিন। এ কারণেই কঠিন, একটা অবস্থার যে পরিবর্তন হলো, সেই অবস্থার পরিবর্তনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কথাগুলো ডিক্লেয়ার করেছে একটা তার চেয়ারে বসে, হুম, সেই কথাগুলোও যে খুব বেশি রাখতে পেরেছেন, পারেননি। হুম, হুম, তিনি চিন্তার বা সিদ্ধান্তে পরিবর্তন করতে হচ্ছে। হুম, এখন এই যে সিদ্ধান্তটা দেওয়া হয়েছে, হুম, এই সিদ্ধান্তটা যে তিনি স্টিক করবেন বা তিনি যে রাখবেন বা রাখতে পারবেন, এটা সময় না হলে বলা যাবে না। হুম, আর রাজনীতিতে যারা মূলত এই অঙ্ক কষতে পারেন, তারা জানেন যে এর মধ্যে অনেক ধরনের অনুষঙ্গ আছে। আছে। সেই অনুষঙ্গগুলা যদি অ্যানালাইসিস করা হয়, হুম, হুম। তাহলে অনেক ক্ষেত্রে এখনো পর্যন্ত আমার মনে হয় না যে নির্বাচন দেশে হবে। মানে হবেই না এরকম। নির্দিষ্ট নির্দিষ্ট ডেটে হুম, হুম। নির্বাচন হওয়ার কথা না, না, নির্বাচন হওয়ার নির্বাচন না কথা হলে না। তো দেখা গেল যে মানে আবার আন্দোলন, আবার ইয়া। অবশ্যই আবারও একটা আন্দোলন হতে পারে। হুম, সেই আন্দোলনটাকে কিভাবে মোকাবেলা করবে, ওই হুম, পরিস্থিতি মোকাবেলার জন্য আবার কার আবির্ভাব হবে, হুম, হুম। এ ধরনের নানান বিষয় কিন্তু আসতে পারে। আচ্ছা, আচ্ছা। কিন্তু জনগণ কিন্তু আশাবাদী হতে চাচ্ছে এইভাবে যে 15 বছর তারা নির্বাচন পাইনি। বিমুখ ছিল হুম, 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 সেই অর্থে, হুম, বা এই গভর্নমেন্টও বলছে 15 বছর, বা এই গভর্নমেন্টের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, হুম, তিনারা কিন্তু বলছেন যে আসলে এদেশে তো আসলে 15টা বছর নির্বাচন হয়নি, তাহলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা যদি করতে হয়, হুম, তাহলে হুম, নির্বাচন হচ্ছে একমাত্র বিষয়। হুম, তাহলে আজকে সংস্কারের নামে তারা বলছে, কেউ কেউ বিশেষ করে বিএনপি তো বড় সংগঠন এখন আওয়ামী লীগের হুম, অনুপস্থিতিতে, হুম, হুম, সে বলছে যে আপনি নির্বাচনী ব্যবস্থাটা, নির্বাচনী সংস্কারটাই তো আপনার মুখ্য হওয়া উচিত। হুম, হুম, আপনি অপরাপর অন্যান্য যে সমস্ত সংস্কারের কথা বলছেন, হুম, সেই সংস্কারগুলা করার জন্য তো আসলে একটা পার্লামেন্ট দরকার। জি, জি। আপনি যেটা করছেন হুম, সেইগুলো তো রেটিফাই করবে পার্লামেন্ট, হ্যাঁ, হ্যাঁ, অনুমোদন করবে অবশ্যই, অবশ্যই। পার্লামেন্ট, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার যেটা করা, আমরা গণতান্ত্রিক একটা সরকারের প্রত্যাশায় যে গণতান্ত্রিক ব্যবস্থাকে সাস্টেন করার জন্য আপনি এই জায়গায় একটা সংস্কার করে আপনি নির্বাচন জি, দেন। জি। বিগত সময় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার মাত্র 3 মাসের একটা সময় নিয়ে এসে হুম, তারা কিন্তু এদেশে যতগুলা 54 বছরে যতগুলো নির্বাচন হয়েছে, তার হুম, মধ্যে 3টা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা তুলনামূলক অনেক ভালো হয়েছে, তাই নাকি? হুম, হুম, তাহলে তারা যদি 3 মাসের মধ্যে করতে পারে, তাহলে আপনি নির্বাচনী ব্যবস্থাটা কিছুটা সংস্কার করে আপনি কেন এই 10 মাসেও কিছু করতে পারছেন না, হুম, তাই
তাই নয় কি? আবার আপনি যে সময় পর্যন্ত ইয়ে করছেন সেই সময় পর্যন্ত প্রায় 2টা বছর। হুম, তাহলে এর মধ্যে ওনারা বলছেন যে আসলে এই সংস্কারগুলা, যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলা, যে প্রতিষ্ঠানগুলা রাষ্ট্রীয় যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা সেগুলা ধ্বংস করা হচ্ছে, হুম, তাহলে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস হচ্ছে সেগুলাকে যদি মেরামত না করা যায়, সেগুলা যদি সুনির্দিষ্ট একটা লাইন আপ না করা যায়, হুম, তাহলে আসলে নির্বাচন করে কোনো লাভ হবে বলে না। সেই আইনের অধীনেই হুম, আবারও আর একটা ফ্যাসিবাদের জন্ম দেবে। হুম, ঠিক আছে, ইনাদের বক্তব্য হচ্ছে এই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আসলে রাজনৈতিক দল তাদেরও তো একটা নিজস্ব ইন্টারেস্ট থাকে, তাই না? একটা ক্ষমতার রাজনীতি আমাদের দেশের আজকের যে রাজনৈতিক অচলায়তন, যে অচল অবস্থা, হুম, আমি মনে করি সমস্ত রাজনৈতিক দলগুলার যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, হুম, এই রাজনীতিটাই আমাদেরকে আসলে এইভাবে শেষ করেছে। এর মধ্যে থেকেও এই দেশটা এমন হতো না যদি আমাদের এক্সিট পয়েন্টটা যদি আসলে ইয়ে থাকতো, হুম, হুম, মানে সহজ হতো, হুম, হুম, সুলভ হতো, যে আমি এখান থেকে যদি চলেও যাই আমি নিরাপদই থাকবো। হ্যাঁ, আচ্ছা, মানুষ ভোট দিল না, হুম, হুম, কিন্তু সেই জায়গাটা আমরা আসলে সৃষ্টি করতে পারিনি। সেটা যদি যতদিন আপনার এক্সিট পয়েন্টটাকে যদি আপনি নিরাপদ না করতে পারবেন হুম, ততদিন ততদিন পর্যন্ত এই পর্যন্ত, তাহলে এখানেও প্রবলেমটা থেকে যাবে যে অবশ্যই আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে আমাকে ক্ষমতায় থাকার জন্য বা আমার ক্ষমতা থাকার জন্য। একদম তাই। এই জন্য আমার কাছে যেটা মনে হয়েছিল, হুম, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে হুম, আমি মনে করেছিলাম যে আপনার ব্যক্তির সাথে ব্যক্তি, হুম, গোষ্ঠীর সাথে গোষ্ঠী, রাজনৈতিক দল, আন্তঃরাজনৈতিক দলের সাথে হুম, যে আসলে বিভক্তি, হুম, এই জায়গাগুলো সংস্কার আগে দরকার। জি, এই দূরত্বটা আগে আগে দরকার। হুম, তার হুম, কারণ সেটা যদি না হয়, হুম, তাহলে প্রতিহিংসা যখন বলা হচ্ছে তাহলে হিংসা ছিল, জি, পূর্বে হিংসা ছিল বলেই প্রতিহিংসার জন্ম হচ্ছে, হুম, হুম, তাই তো? হুম, তাহলে এই আজকে যেটা হচ্ছে, হুম, এটা যদি প্রতিহিংসা হয় বা পূর্বেরটা যদি প্রতিহিংসা হয়, তার আগের হিংসা ছিল, হুম, হুম, তাহলে আজকে যেটা ঘটছে হুম, এরও কিন্তু ইম্প্যাক্ট কিন্তু আছে, আছে, ভয়ঙ্কর হবে। হুম, তাহলে আপনি যদি এই দূরত্বটাকে না কমাইতে পারেন, হুম, একটা আন্তঃসম্পর্কের জায়গাটাকে যদি আপনি নার্সিং করতে না পারেন, হুম, আন্তঃসম্পর্কটা যদি আসলে একটা জায়গায় সেটেল না হয়, হুম, মত পথের পার্থক্য থাকবে, হুম, কিন্তু সাধারণ স্বাভাবিক একটা শিষ্টাচার থাকা উচিত, থাকবে, হ্যাঁ তাই থাকা নয় কি? উচিত, আপনি যে জি, দলই জি, করেন, আমি যে দলই করি, হুম, তাহলে সেই সাধারণ শিষ্টাচারটুকু যদি আমরা আমলে নিয়ে না চলতে পারি, হুম, হুম, হ্যাঁ, হুম, আপনার সাথে যদি আমার প্রতিপক্ষের সম্পর্ক যতদিন থাকবে, হুম, সেই প্রতিপক্ষ যখন প্রতিহিংসার জায়গায় চলে যাবে, হুম, আপনি তো এই জায়গাটা মিট আপ না করলে হুম, আপনি কোনো গণতান্ত্রিক ব্যবস্থা, কোনো হুম, 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 সমাজতান্ত্রিক ব্যবস্থা, কোনো ধরনের কোনো ব্যবস্থাই আপনার সাস্টেন করবে না। চেষ্টা করবো না, কারণ আপনার সাথে আমার দূরত্বটা কমতে হবে, হুম, দলের সাথে আরেকটা দলের দূরত্বটা কমতে হবে, যাতে কর্মসূচি ভিত্তিক রাজনীতি করা হয়। হুম, কর্মসূচি ভিত্তিক আপনার জনগণের কাছে যাবেন, হুম, হুম, সেই কর্মসূচি নিয়ে জনগণ যে কর্মসূচিটাকে মনে করবে যে এইটা ভালো, তাকে যারা ভোট দিবে, যারা জয়ী হবে, হুম, হুম, তারা রাষ্ট্র পরিচালনা করবে। পরিচালনা করবে, হুম, হুম, রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে, হুম, হুম, এই ক্ষমতার রাজনীতি এইটা যদি বন্ধ না করা হয়, হুম, হুম, মাইন্ডসেট যদি আসলে চেঞ্জ না করা হয়, ততদিন আমাদের রাষ্ট্রের ততদিন কোনো কিছু রাষ্ট্রীয় হবে না। হবে না। আচ্ছা, আমাদের লাস্ট টপিক শুধুমাত্র এটা টাচ করে আমি শেষ করতে চাচ্ছি এরকম যে ভূমি অধিগ্রহণের জটিলতায় আটকে আছে সেতু নির্মাণ। গোলাম মোস্তফা নিউজ করেছিলেন মানে 27শে জুন হুম, চ্যানেল আইতে। আচ্ছা, এটা ওই যে রিপোর্টটা ছিল ভিডিও রিপোর্টেতে আমি দেখছিলাম, এলাকার নামটা আমি বের করতে পারতেছিলাম না। আপনার হেল্প নিয়ে আমি বের করেছি, সেটা হচ্ছে মধুবাড়িতে হুম, এবং বেতবাড়িয়া ইয়াতে ওটা বলছেন। ওখানে বলছে যে 4 বছর ধরে আটকে আছে, 7 কোটি টাকা ব্যয়ে সেতুটা তৈরি করা হয়েছে। তার হুম। মানে সেতুটা বড় এবং অনেক মানুষের উপকার হবে বলে ইয়ে করা হচ্ছে। আর এটা হচ্ছে যে মেহেরপুর এবং কুষ্টিয়া জেলার ভিতরে 10 লাখ মানুষের এটা উপকার হবে, কিন্তু সংযোগ সড়ক নাই বলে কিন্তু তারা এখন এটাকে ব্যবহার করা যাচ্ছে না। আমি হুম, হুম, এটা এলজিডি প্রকল্প, আচ্ছা, এটা আচ্ছা, এলজিডি প্রকল্প, এটা গাংনীর এলজিডি থেকে হুম, এই প্রকল্পটা বাস্তবায়ন করা। আচ্ছা, দেখেন, প্রত্যেকটা প্রকল্পের আগে হুম, হুম, ডিটিটি, হুম, ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই এই প্রকল্পটা যখন নেওয়া হয়, হুম, হুম, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল, আচ্ছা, এইটা আগে ইয়ে করা হয়, হুম, আপনার সার্ভে মতো করা হয়, সার্ভে করা হয়, সার্ভে করা হয়, ঠিক আছে? আচ্ছা, আমার প্রশ্ন হলো হুম, যে আজকে আপনি জমি অধিগ্রহণের কথা বলছেন, হুম, হুম, ওই জমিটাও কিন্তু খুব বেশি না, মাত্র 120 মিটার, জি, জি, একটুখানি, জাস্ট একটু জমি, 120 জি, জি, মিটার জি, জি,
প্রশ্ন হচ্ছে যে আপনি যখন ডিটিটিটা করেন হুম, তখন জমি অধিগ্রহণের প্রশ্নটা নিষ্পত্তি কেন করলেন না? আপনি এত টাকা ব্যয়, আপনি তো ইয়েটা নির্মাণটা করে ফেললেন, হুম, তাই নাকি? হুম, নির্মাণ করার পর আপনি এখন জমি অধিগ্রহণের কথা বলছেন যে গভর্নমেন্ট হুম, ওইটা পাস করেনি এখনো, হুম, এখনো টাকা না পেলে ইয়ে না। তাহলে আপনার 120 মিটার অ্যাপ্রোচ রোড যেটা, হুম, হুম, আপনি ওইটা করতে পাচ্ছেন না, আপনি আজকে এতদিন হয়ে গেল। হুম, তাহলে আপনি বলছেন যে ওই অ্যাপ্রোচ রোডের যে ইয়ে দেওয়া হয়েছে, হুম, হুম, প্রকল্পটা দেওয়া হয়েছে, হুম, ওটাও খুব বেশি টাকার না, 30 লাখ টাকার। আচ্ছা, ওই অ্যাপ্রোচ রোডে 120 মিটার, হুম, ঠিক আছে, হুম, 30 লাখ টাকার প্রকল্প, ওইটার সাথে জমি অধিগ্রহণের টাকাটাও আসার কথা। আচ্ছা, আমি যদি আপনাকে এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমি দেখলাম যে এই প্রশ্নটা যদি ওঠে, হুম, আমি হুম, উপজেলা হুম, প্রকৌশলীকে জিজ্ঞাসা করলাম, হুম, ফয়সাল, হুম, গাংনী উপজেলা, সে বলছে যে ভাই দেখেন এই অবস্থায় অবস্থান করছি। হুম, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই প্রকল্পটা ডিটিটি যখন করেন হুম, তখন কেন এটা নিষ্পত্তি হলো না? তখন বলছে যে ভাই অনেক সময় হয় কি, একটা রাস্তা বা একটা এই ধরনের ইয়ে, অনেকে পাবলিকে বলেন হুম, যে আপনি যদি এই দিক দিয়ে রাস্তাটা নিয়ে যান এই জমি আমি দেব, হুম, 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 ঠিক আছে, হুম, এটাও কিন্তু একটা কারণ, হুম, ঠিক আছে, এই জমিটা আমি দিব। কিন্তু যখন আবার সেই প্রকল্পটা হয়ে যায়, মানে অনুমোদন হয়, হুম, হুম, তখন উনি বেঁকে বসেন যে আমার জমি আমি এমনি দেবো না, আমাকে কিনে নিতে হবে। হুম, 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 তখন ওরা বিপদে পড়ে। হুম, ওনার বক্তব্য, বললাম যেটাই হোক, তাহলে হুম, আপনাকে তো, যদি আপনার ওই জমিটা যদি আপনার না থাকে, হুম, 120 মিটার ওটা অ্যাপ্রোচ সড়ক যদি আপনি না পান, হুম, তাহলে আপনি তো সেটা করতে পারেন না। এখন যেহেতু উনি সেই সময় ছিলেন না, উনি বলছেন যে আসলে এটা যারা করেছে, এটা তো আমি বলতে পারবো না, তারাই ইয়ে দেবে। হুম, তো এটা ঠিক যে এই যে মিডিয়াতে এই নিউজটা আসছে, হুম, হুম, এই এরকম অনেক ঘটনা আছে, অনেক জায়গায় আছে, হুম, হুম, দুই দিকে অ্যাপ্রোচ সড়ক নাই, ব্রিজ দাঁড়িয়ে আছে, আছে, কালভার্ট আছে, হুম, এরকম, হুম, হুম, তাই নয় কি? হুম, তাহলে এই যে গভর্নমেন্টের এগুলা কি চোখে পড়ছে না? হুম। যে তাহলে এটা ধরেন 1 বছরই। না, এটার জন্য আমি মেহেরপুর প্রতিদিনে এটা নিয়ে একটা প্রতিবেদন আমি আশা করতেছি, হুম, যে অন্তত সবার নজরে আসুক জিনিসটা। হুম, 4 বছর ধরে পড়ে আছে, হুম, এতগুলো টাকা ব্যয় করা হয়েছে, হুম। এতগুলো মানুষের উপকার হওয়ার এইটা কথা। মেহেরপুর প্রতিদিনে আপনি বলছেন, মেহেরপুর প্রতিদিনে এর আগে নিউজ হয়েছে, আচ্ছা, এর আগে নিউজ হয়েছে, প্রয়োজনে আরো নিউজ হবে, জি, কিন্তু এদেশে জাতীয় গণমাধ্যমগুলোতেও নিউজ হয়েছে। আচ্ছা, হওয়ার পরেও কেন এখনো পর্যন্ত এটার নিরসনটা হচ্ছে না, হুম, হুম, এখনো পর্যন্ত? এবং আমি উপজেলা প্রকৌশলীকে যখন জিজ্ঞাসা করি, তিনি কিন্তু বলতেও পারছেন না যে এটা আসলে হুম, এর মধ্যে সে আসলে এটা পেয়ে যাবে কিনা, এই আচ্ছা, ধরনের কোনো সম্ভাব্য সময়ের কথাও তার কাছে কিন্তু জানা নেই, সেও অপেক্ষা করছে। হুম, তাহলে আমি বলছি যে এই ইয়েতে মূলধারার গণমাধ্যমেও তো এটা নিয়ে মানে আপনার ইয়ে হয়েছে, শুধুমাত্র লোকাল কোনো হুম। মাধ্যমে না। না, না, আমিও নিয়েছি তো চ্যানেল আইয়ের রাইট। ওয়েবসাইট থেকে। তাহলে হুম, কেন এতদিন পর্যন্ত এটা এখনো পড়ে আছে? হুম, তো সেই বললাম যে ব্যবস্থাপনা বা আহ, ওই যতদিনে দড়ি ছেড়ে আর কি, আচ্ছা, আচ্ছা, ততদিন হুম। পর্যন্ত আপনাকে আমাকে এই সাফারিংসটা করতে না, হবে। আমরা আলোচনা করতে থাকি, লিখতে থাকি, পড়তে থাকি, প্রশ্ন করতে থাকি আমাদের তাদের। কাজটুকুই এটা, হ্যাঁ, আমাদের কাজই এটা, কাজটাই যেহেতু এটা। সেহেতু আমি আশা করতেছি যে এটা নিয়ে আপনারা বারংবার লিখবেন, এবং না এটা সেটা তো অনেক বটেই। মানুষের উপকার হবে বলে আমার রাইট, ধারণা। রাইট। এবং এটা একদমই রেডি একটা প্রজেক্ট, হয়তো বা একটু ইয়ে একদম করলে, তাই, হ্যাঁ, একদম এটাও তাই, প্রজেক্টটা দাঁড়ায় যাবে। আমি একদম ভিডিওতে তাই। দেখতেছিলাম অনেক মানুষের অসুবিধা রাইট। হচ্ছে, ভিডিওতে অনেকেই বললো। ওপারে দৌলতপুর, এপারে মধুগাড়ি, জি, মধুগাড়ি ব্রিজ নামে ইয়ে দৌলতপুরের এলজিডি, ওইদিকে হয়ে গেছে, ওটা শুধুমাত্র সম্পূর্ণ আমাদের শেষ, আমাদের এই পার্টটাতে ওটা এই যে সম্পূর্ণ একদম। 120 মিটারের এই হ্যাঁ, প্রবলেমটা ওটা আছে। এটা সলভ তাৎক্ষণিকই করে হয়ে ফেললেই গেছে, হয়তো রাইট, হয়ে যাবে। একদম এটা তাই, নিয়ে লিখবেন, প্রতিবেদন আসবে, আমরা সেটাই, পড়বো, আমরা প্রশ্ন করতে থাকবো। রাইট। আমরা আজকে শেষ করবো। আপনি আমার দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এই অতিথি হিসাবে আমাদের আহ, এই সংবাদ বিশ্লেষণ, আমরা সংবাদের পিছনে কিছু সংবাদ যেগুলো থাকে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি। তো কোনো সময়, এক সময় ওই চেয়ারে বসে সঞ্চালনা করেছি, এখন অতিথির চেয়ারে বসে কিছুটা অ্যানালাইসিস করার চেষ্টা করছি, জানি না কতটা পারছি। তো আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে সেই পরামর্শগুলো দেবেন, এবং এই অনুষ্ঠান চলাকালীন যদি আসলে প্রশ্ন করেন সেটা ভালো হয়, সেই প্রশ্নগুলোর উত্তর আসলে আমরা যতটা সম্ভব, যতটা সম্ভব আমরা সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, এতে করে হয়তো এই অনুষ্ঠানটা আরো হয়তো আর একটা মাত্রা পেত। আমরা চাচ্ছি এক ধরনের
আমাদের সাংবাদিকতার জবাবদিহিতার যে জায়গা, সেই জবাবদিহিতার জায়গা এই অনুষ্ঠান থেকে আহ, আরো আরো বেশি জবাবদিহিতার সুযোগ আছে যদি আপনারা প্রশ্ন করেন। তো আমি আশা করব এই হট চেয়ারে যারাই অতিথি হিসাবে আমাদের মতো যারা এসে কথা বলছেন, তাদেরকে আপনারা প্রশ্ন করেন। আপনাদের এই প্রশ্ন অবশ্যই সাংবাদিককে সুস্থ ধারার সাংবাদিকতা করতে অনেক সাহায্য করবে, অন্তত তাকে বাঁধেন একটু। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি চান্দ ভাইয়ের মতোই একই সুরে কথা বলবো যে আমার ছোট মাথায় আর কত প্রশ্ন আসে, আপনারা সব প্রশ্ন করেন, একসাথে প্রশ্ন করি, সবাই মিলে প্রশ্ন করি, প্রশ্ন করতে থাকি, মানে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো দেখতে থাকি, এগুলো নিয়ে সচেতন হই, নিজেরা জানতে থাকি, নিজেরা জানাতে থাকি, প্রশ্ন করতে থাকি এবং প্রশ্ন করতে থাকি। আগামী সপ্তাহে আবার নতুন গেস্ট নিয়ে আবার আসবো, নতুন নতুন টপিক নিয়ে, নতুন নতুন প্রশ্ন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।